নমস্কার, সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি দীর্ঘ বেশ কয়েকদিন অনুষ্ঠান করতে পারিনি নিজের কিছু পার্সোনাল কাজের জন্য। তো আজ থেকে চেষ্টা করব, যদি শরীর ঠিক থাকে তাহলে নিয়মিত অনুষ্ঠান করতে পারিনি। যখন বহু মানুষ ফোন করে রিজন জেনেছেন, আমি যদিও একটা পোস্ট করেছিলাম, কিছু মানুষ হয়তো তারা দেখেছেন, বহু মানুষ হয়তো ব্যাপারটা দেখেননি। আমি প্রায় 10-12 দিনের মতন অনুষ্ঠান করতে পারিনি। এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট গোচর সংগঠিত হয়েছে, যেরকম বুধের গোচর সংগঠিত হয়েছে, শুক্রের গোচর সংগঠিত হয়েছে, রবির গোচর সংগঠিত হয়েছে। গোচর মানে তারা অ্যাটলিস্ট রুম শিফটিং করেছে। এই ঘটনা প্রবাহগুলো ঘটেছে, যেগুলোর উপরে আমি কোনো ভিডিও করতে পারিনি। সেজন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি চেষ্টা করব একটা ছোট ভিডিও করে এর একটা অ্যামালগামেটেড ফর্ম যদি করে দেওয়া যায় সেটা বলে দেব। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেটা প্রত্যেক মান্থলি প্রেডিকশন আপনাদের জন্য বলি, অর্থাৎ অগস্ট মাসের জন্য আজকে মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত যে সকল ব্যক্তিবর্গের রেসপেক্টিভ লগ্ন আছে তাদের ফল কীরকম হবে সেটা নিয়ে আজকে মুখ্যত আলোচনা করব। এবং অতি শীঘ্রই এর দ্বিতীয় অংশটা, অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত কি এফেক্ট হবে সেটাও আলোচনা করব, কারণ অনেকগুলো আলোচনা এখনো বাকি আছে। তো সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করবার চেষ্টা করব। তো আলোচনা শুরুর একদম আগে আমি প্ল্যানেটারি পজিশনগুলো সম্পর্কে একটুখানি বলে নিই, সেটা আপনাদের একটু সুবিধে হবে বললে পরে। হ্যাঁ, আপনাদের প্রথমে আমি একটু প্ল্যানেটের গোচর সম্পর্কে বলে দিই। 1 তারিখ অর্থাৎ 1 অগস্ট রাত্রিবেলা 12টা বেজে 1 সেকেন্ডে যে প্ল্যানেট থাকবে, রাহু এবং কেতু দুজনে যথাক্রমে 24 ডিগ্রি 8 মিনিটে অবস্থান করবে মেষ রাশিতে এবং তুলা রাশিতে। রবি থাকবে 14 ডিগ্রি 22 মিনিটে কর্কট রাশিতে। চন্দ্র থাকবে 18 ডিগ্রি 18 মিনিটে সিংহ রাশিতে। শনি থাকবে 28 ডিগ্রি 45 মিনিটে এবং বকরি অবস্থায় থাকবে সে মকর রাশিতে। বৃহস্পতি থাকবে 14 ডিগ্রি 34 মিনিটে, বকরি হয়ে যাবে বৃহস্পতি। 29 তারিখ এই মাসের বৃহস্পতি বকরি হবে। সেই নিয়ে একটি ইম্পর্টেন্ট আলোচনা আছে, সেটা আমি 2-3 দিনের মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। তো এই বকরি অবস্থায় বৃহস্পতি যে ডিগ্রিতে থাকবে 14 ডিগ্রি 34 মিনিট। মঙ্গল থাকবে 23 ডিগ্রি 44 মিনিটে মেষ রাশিতে অবস্থান করবে। আপনারা জানেন সামনের মাসে মঙ্গল রুম শিফট করবে 9 এবং 10 তারিখের জাংচারে, এবং তারপরে মঙ্গল মোটামুটি থাকবে 15ই অক্টোবর পর্যন্ত টরাসে, এবং শেষের দিকে গতি খুব স্লো হয়ে যাবে। অলরেডি গতি স্লো হওয়া শুরু হয়ে গেছে মঙ্গলের। শুক্র থাকবে 22 ডিগ্রি 26 মিনিটে, এবং শুক্র থাকবে কর্কট রাশিতে, এবং বুধ থাকবে 29 ডিগ্রি 44 মিনিটে। অলমোস্ট সে সিংহ রাশিতে প্রবেশ করার মুখে থাকবে। তো এটা হচ্ছে 1 অগস্টের প্ল্যানেট পজিশন। এবং 31 অগস্ট মাসের একদম শেষের দিন 11টা 59 মিনিটে যেখানে থাকবে গ্রহগুলো, সেটা হচ্ছে রাহু কেতু যথাক্রমে 22 ডিগ্রি 30 মিনিটে একই ঘরে অবস্থান করবে, অর্থাৎ সারা বছরে 1.5 ডিগ্রির মতন, যেটা আমি ইউজুয়ালি বলি, সেই দূরত্ব যাবে। রবি থাকবে 14 ডিগ্রি 10 মিনিটে এবং সেটা সিংহ রাশিতে অবস্থান করবে। চন্দ্র থাকবে তুলা রাশিতে 11 ডিগ্রিতে। শনি থাকবে 26 ডিগ্রি 28 মিনিটে মকর রাশিতে বকরি অবস্থায়। বৃহস্পতি থাকবে 12 ডিগ্রি 45 মিনিটে মীন রাশিতে বকরি অবস্থায়। মঙ্গল থাকবে 12 ডিগ্রি 14 মিনিটে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে। শুক্র থাকবে, সবে লিওতে তার এন্ট্রি হবে, এখানে দেখাচ্ছে 23 মিনিট আর কি। আর বুধ থাকবে 11 ডিগ্রিতে ভার্গোতে কন্যা রাশিতে। ভার্গোতে বুধ বকরি হবে তার কয়েকদিন পরে, সম্ভবত 9 সেপ্টেম্বর। রুম শিফট করবে শুক্র 7 তারিখ, কর্কট রাশিতে প্রবেশ করবে, এবং মাসের প্রায় পুরোটা 31 তারিখ পর্যন্তই সে কর্কট রাশিতে অবস্থান করবে।
আর বুধ অ্যাকচুয়ালি শিফট হবে, বুধ ভর্গতে চলে যাবে, সেটা হচ্ছে এই 1 তারিখ মতনই ধরে নিতে পারে। 1 তারিখ একটু ধরুন ওই 1:30-2টো নাগাদ বুধ চলে যাবে সিংহতে, এবং সিংহতে থাকবেও 20 তারিখ পর্যন্ত। তারপরে ও চলে যাবে কন্যাতে, নিজের স্বক্ষেত্রে চলে যাবে, এবং কন্যাতে আস্তে আস্তে গতি শেষের দিকেও স্লো হবে। আমি যখন আজকেই দেখবেন মিথুন রাশি এবং কন্যা রাশি যাদের রেসপেক্টিভ লগ্ন আছে তাদের নিয়ে যখন জ্বলবো, বুধের গতিটা আস্তে আস্তে কমবে দেখবেন 20 তারিখের পর থেকে। সেটা একটু যারা মাইনিউটলি শোনেন বুঝতে পারবেন। আর রবি 16-17 তারিখের জাংচারে মাসের মাঝামাঝি সময় যেভাবে শিফটিং হয়, অর্থাৎ সে তার মূল ত্রিকোণে প্রবেশ করবে। এটা হচ্ছে সার্বিক প্ল্যানেটারি পজিশন আছে এই মাসে। এর উপর ভিত্তি করে আমরা মুখ্যত আলোচনাটা করব। মেষ লগ্ন নিয়ে প্রথম শুরু করব। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই মাসের পজিটিভ নেগেটিভ দুটোই প্রথম বলে নিই, তারপরে আমি তারিখ ভিত্তিক যেরকম বলি সেরকম বলবো। সেটা হচ্ছে, দেখুন, বৃহস্পতি দ্বাদশে বকরি আছে, এটা পজিটিভ জায়গা। আমি আপনাদের বলেছিলাম যে গ্রহ যতক্ষণ মার্গী অবস্থায় থাকবে ততক্ষণ যে ফলটা দেবে, গ্রহ যখন বকরি হয়ে যাবে তখন একটু বেটার ফল দেবে তার থেকে। আপনাদের জন্য বলছি স্পেসিফিক্যালি, অন্যান্য অনেকের ক্ষেত্রে একটুখানি এর থেকে একটু প্রকৃতি অন্য হতে পারে, কিন্তু এটা মেষ লগ্নের ক্ষেত্রে বলছি, সিংহ লগ্নের ক্ষেত্রে বলছি, যখন বকরি হয়ে যাবে তখন একটু বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। কর্কট লগ্নের ক্ষেত্রেও, মকর লগ্নের ক্ষেত্রেও বলবো পরবর্তীকালে একটু বেটার ফল দেবে। তো যারা এই সময় কোনো এমন কিছু চেষ্টা করছেন যে কোনো লং টার্ম মানি ইনভেস্টমেন্ট করবার চেষ্টা করছেন, সেটা কোনো বিশেষত ধরুন বিদেশে থাকছেন এরকম কোনো ব্যক্তিবর্গ যারা আছেন, বিদেশের কোনো সার্ভিসে আছেন, যারা এনআরআই অ্যাকাউন্ট বা এরকম কোনো অ্যাকাউন্টে টাকা পয়সা জমান, যেখানে হয়তো ইন্টারেস্ট রেট, আমি জানি না এখন কীরকম আছে, আগে অনেকটা ছিল, তো সেই রকম যদি থাকে তারা সেখানে সঞ্চয় করতে পারেন, বা অন্যান্য কোনো জায়গায় কোনো ইমুভেবল অ্যাসেটের উপরে আপনারা করতে পারেন। আপনাদের কোনো যদি কোনো এরকম থাকে যে ওল্ড এজ কোনো প্ল্যানিং থাকে, যে বয়স মোটামুটি ধরুন 50-এর আশেপাশে আছে, আপনি ওল্ড এজ প্ল্যানিং করছেন যে আমি আর এতদিন চাকরি করব বা এতদিন ব্যবসা করব, ভবিষ্যৎটা বাকি জীবনটা আমি এভাবে কাটাবো, তাহলে ইট ইজ দ্য বেস্ট মান্থ যেখানে আপনি নিজের সেই রকম প্ল্যানিংটা করতে পারেন। এবং আপনার যেটা সমস্যা যেটা হবে, যেটা বয়সের যাদের 50-এর কাছাকাছি আছে অ্যারাউন্ড, তাদের জব প্রেশারটা কিন্তু মারাত্মক বেড়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ জবের ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি বেশি বাড়বে, জবের ক্ষেত্রে আপনার উপরে কার্যভার অনেক বেশি আসবে এবং সেটা আপনাকে এক্সিকিউট করতে হবে। স্যাটার্ন দেখুন এক্সিকিউশন অফ ওয়ার্কের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি পছন্দ করে না। যে কোনো প্রকার কাজ আপনি যার সাথে অ্যাসোসিয়েটেড আছেন সেটার মধ্যে যদি আপনি কোনো রকম মানে গাফিলতি করেন সেটা ক্ষেত্রে, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাকে পানিশমেন্ট দেবে, পরিষ্কার ব্যাপার। তো সেই দিক থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে। বিশেষত শনির বক্রতা ত্যাগ করা, তারপরেও ধরুন আরও 42 দিন সময়, মানে 23শে অক্টোবর থেকে আরও 42 দিন সময় হিসেব করে দিন, মোটামুটি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পড়ছে। এই সময়টা পর্যন্ত আপনার এই জবের প্রেশারটা কিন্তু থাকবে, তারপরে আস্তে আস্তে রিলিজ হওয়া শুরু হবে এবং 16ই জানুয়ারির পরে স্যাটার্ন যখন মুভমেন্ট করবে এবং পার্মানেন্টলি সে যখন তার মূল ত্রিকোণে চলে যাবে, তারপর থেকেই জবের প্রেশারটা কিন্তু অনেকটা রিজনেবল জায়গায় চলে আসবে। এটা আপনি মানে বেয়ারেবল, যেটা নিয়ে অভ্যস্ত। যেটা আপনি করবেন সেটা হচ্ছে 4th হাউস এবং 5th হাউসে যেহেতু রবির অবস্থান থাকবে, আপনার 5th হাউসের লর্ড 4th এবং 5th হাউস জুড়ে সারা মাসে অবস্থান করবে। তো প্রাথমিক পর্যায়ে যেটা করবেন, গৃহশান্তি বজায় রাখবার চেষ্টা করবেন। অর্থাৎ আমি নর্মালি মেষ লগ্নের ব্যক্তিবর্গের ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে চোখ, আইজ এবং তাদের অ্যাটিটিউড, এটার মধ্যে একটা অ্যাগ্রেশন থাকে এবং যে কোনো ম্যাটারে তারা একটু প্রথমেই এসে হাজির হয় সেই কাজটা তারা করবেন বলে। যদি একান্ত শনি এমন কোনো পোস্টিংয়ে না বসে থাকে যেখানে তাকে স্লো করে দেয়, অর্থাৎ ডিসিশন মেকিং এবিলিটিটাকে স্লো না করে,
তাহলে কিন্তু অলমোস্ট তারা সবসময় সদা প্রস্তুত যে কোনো কাজের ক্ষেত্রে, এটা তাদের বেসিক একটা নেচার। আমি যদিও লগ্ন দেখে ছক দেখি না, কিন্তু এটা দেখতে দেখতে যখন একটা হরোস্কোপ দেখি তখন অ্যাসেন্ডেন্টটা তো দেখা যায়। একটা সার্বিক নেচার বলছি, বিপরীতধর্মী মানুষও আছে, সেই জন্যই লগ্ন দেখে ছকটা দেখি না, কারণ তাতে অ্যাকুরেসিটা আসে না। তো যাই হোক, আমি একটু এবার তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, পজিটিভ জায়গাটা এর মধ্যে লোকানো আছে। সেটা হচ্ছে মোটামুটি 30 তারিখ, 30শে জুলাই থেকে 4th অগস্ট অবধি এই সময়টা আপনার মধ্যে কিন্তু একটা স্ট্রেসফুল টাইম থাকবে, স্ট্রেস থাকবে, টেনশন থাকবে। কোনো কারণে আপনার ফিজিক্যাল সমস্যাও আসতে পারে, বিশেষত রক্তচাপ বা যাদের ক্ষেত্রে মনে করুন একটু এজ হয়েছে, কোনো কারণে ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে, খুব মন দিয়ে আমার কথা শুনবেন, কারোর ক্ষেত্রে ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে, বা এরকম কোনো ব্যক্তিবর্গ যদি আছেন যাদের মধ্যে সেই টেন্ডেন্সি আছে কথা বলতে গেলে একটু আমাদের যে ফেস আছে সেটা বেঁকে যায়, বা কথার মধ্যে একটু ফামলিং করে যে জাতীয় ব্যক্তিবর্গ, তাদের জন্য কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকার প্রয়োজন আছে। নাম্বার 2 হচ্ছে এই সময় যেটা চেষ্টা করবেন, শান্ত এবং ধীর স্থিরভাবে অ্যাক্টিভিটিসটা করবার চেষ্টা করবেন, না হলে আপনি সমস্যায় জড়াবেন। হ্যাঁ, কোনো অপমানপূর্ণ সিচুয়েশনের সাথে আপনি কিন্তু ফেস হতে পারেন। দেখুন, আমি মেষ লগ্নের মানুষদের নর্মালি দেখেছি, মঙ্গলের যারা লগ্ন হয় তারা কিন্তু অ্যাগ্রেসিভ হয়, তারা কখনো অপোনেন্টকে ছেড়ে দেবে না, তর্ক তারা করবে এবং তাদের একটা রিজনে সেটাকে স্ট্যান্ড করবার চেষ্টা করবে তাদের জায়গা থেকে। সেটা তারা মানে এড়ে তর্ক করা, যাকে পরিষ্কার ভাষায়, সেটা এরা করতে পারে। বিশেষত তাদের লগ্নপতি যদি এমন কোনো পোস্টিংয়ে থাকে, 108টা নবাংশের মধ্যে 3টে নবাংশ বাদ দিয়ে বাকি 105টা নবাংশের মধ্যে মঙ্গল যেখানে অবস্থান করুক, সেই নবাংশেই মঙ্গলের কিন্তু এই টেন্ডেন্সিটা আসে। তার ফলে খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ফর্মে কিন্তু এর ক্ষেত্রে কিছুটা বিচ্যুতি দেখা যায়। এই সময়টা আপনারা ফিজিক্যালিও সাবধানে থাকবেন, ভেহিকেলের ক্ষেত্রে সাবধানে থাকবেন, বিশেষত যে সমস্ত ব্যক্তিরা ড্রাইভ করেন বা রাইড করেন, দুটোর ক্ষেত্রে। 4 তারিখ রাত্রিবেলা মোটামুটি 10:30টার পর থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়টা যারা পিতার সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, কারণ এই মাসটা কিন্তু একটুখানি পিতার সাথে, আমি প্রথমেই বলেছি যে হাফ অফ দ্য মান্থ কী হবে, বাড়ির যারা পিতা বা পিতৃতুল্য, কাকা, জ্যাঠা, মামা এরকম ব্যক্তিরা আছেন তাদের সাথে কিন্তু সম্পর্কের একটু সংঘাত হতে পারে বা একটু ইগো প্রবলেম আসতে পারে। এবং নেক্সট হাফ অফ দ্য মান্থ মানে সেপ্টেম্বরের বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত সেটা হতে পারে আপনাদের সন্তানের সাথে একটি ইগো প্রবলেম হতে পারে। মঙ্গল রবির থেকে 9th হাউসে অবস্থান করে এবং রবির মূল ত্রিকোণের কারক, চতুর্থ নবম ভাবের কারক মঙ্গল। তো মঙ্গলের মধ্যে দিয়ে রবি যেটা প্রকাশ করায় সেটা হচ্ছে, রবির মধ্যে তো রাজার মধ্যে তো সব থেকে যে যত উপরের দিকে থাকবে, রবির তামসিক সামান্য এবং রাজসিকটাই বেশি, সাত্ত্বিক গুণও আছে অল্প, মুখ্যত রাজসিক, কারণ তিনি রাজা। তো তার ইগো ফ্যাক্টরটাও বেশি থাকবে, তার মধ্যে আমিত্ব থাকবে, কারণ তিনি হচ্ছেন আইডেন্টিফিকেশন মার্ক, তাকে দিয়ে বোঝাবে। আমরা কোনো একটা দেশে যখন কথা বলি, প্রথমেই সেই দেশের কে রাষ্ট্রপ্রধান আছেন বা অমুক ব্যক্তি প্রধান আছেন তার কথা প্রথম বলি, বা কোনো একটা বাড়ির আমরা ঠিকানা খুঁজছি, তো লোকে বলে যে বাড়ির কে নাম কি, সেই বাড়ির কে মালিক, মানে অ্যাকচুয়ালি বাড়িটা কার অধিকারে রয়েছে, তার মানে দ্য সান কামস, দ্য আইডেন্টিটি কামস। তো এটা মাথায় রাখবেন। তো তার সেই জন্য ইগো জায়গাটা বেশি থাকে, আমিত্বটা বেশি থাকে, অর্থাৎ রবি কখনো নিজেকে উইথস্ট্যান্ড করে, সেট অ্যাসাইড করে সেখানে থাকতে পারবে না, রবি সেখানে চলে আসবে। তো মঙ্গল সেই ফেসটাকে প্রচণ্ডভাবে ধরে রাখে এবং প্রকাশ করে। অর্থাৎ রাজা তার যে এক্সিকিউটিভস দিয়ে কাজ করায়, সেই এক্সিকিউটিভসদের মধ্যে মঙ্গল তার সেনাপতির রোলটা প্লে করে। তো সোলজারের কাজ কি, সোলজার কখনো পেছন দিকে আসতে পারে না, আসা তার ধর্মের বিরুদ্ধে। পেছন দিকে যদি আসে সেটা তার কৌশল হতে পারে কোনো যুদ্ধের, যে ধোঁকা দিচ্ছে শত্রুপক্ষকে, সেটার জন্য। কিন্তু সে এগোবেই এবং তার কাজই হচ্ছে অফেন্সিভ। ডিফেন্সিভ যুদ্ধ মানুষ কখন করে, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, যখন সে পাচ্ছে না। তার কাজই হচ্ছে অফেন্সিভ, সে অন্য জায়গায় গিয়ে অকুপাই করবে, এটাই তার কাজ, এবং সে নিজের জায়গাটাকেও সেফগার্ড দেবে।
তো 9 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যদি স্পিরিচুয়াল কোনো ভ্রমণ দরকার হয় সেটা করতে পারেন। যদিও রাহু আছে আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে, সেক্ষেত্রে আপনাকে কিছুটা তো বাধা অবশ্যই দেবে। তবু আমি বলবো সবসময় চেষ্টা করবেন রাহুর ইনফ্লুয়েন্সকে যতটা সম্ভব নষ্ট করা। রাহুর ইনফ্লুয়েন্স নষ্ট করার জন্য বহু লোক একটা প্রশ্ন করেন যে মনে করুন কেউ কোনো রেমিডিয়াল মেশারের জন্য গোমেদ পড়েছেন রাহুর জন্য। এবার রাহু নেগেটিভ থাকলেই গোমেদ পড়তে হবে এরকম ব্যাপার নয়, ক্যাটসাইও পড়া যেতে পারে। এটা তার অ্যাসেন্ডেন্ট বা তার চন্দ্র অবস্থান দেখে তার রেমিডিয়াল মেশার তাকে দেওয়ার দরকার পড়ে। নর্মালি আমি এই জাতীয় কথা বলি না কখনো, তবুও বলছি এ প্রসঙ্গে। তো রাহু এবং কেতুর যে রেমেডি দেওয়া হয় সেটা তাকে কন্ট্রোল করবার জন্য দেওয়া হয় সবসময়, এটা সবসময় মনে রাখবেন। কারণ তারা আনকন্ট্রোলেবল, তাদের কোনো, তারা তো আমাদের প্রকৃতির সাথে সাদৃশ্য নেই তাদের কোনো, তারা একটা মাঝামাঝি টিয়ারে অবস্থান করছে। অর্থাৎ মানুষ এবং দেবদেবী তাদের মধ্যেখানে রয়েছে ডেমনরা, তাদের প্রকৃতি আমাদের সাথে মেলে না, তাদের কন্ট্রোল করবার জন্য ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে তার প্রকৃতিকে কন্ট্রোল করবার জন্য তার যে যদি রেমেডিয়াল মেজার আপনাদের থাকে সেটা ব্যবহার করবেন, যেরকম যেটা করেছেন। তার সাথেও তার বীজমন্ত্র আছে সেটা পাঠ করবার চেষ্টা করবেন। রাহুর বীজমন্ত্র পাঠ করার নিয়ম হচ্ছে হয় যখন সূর্য ডুবে গেছে অথবা যখন সূর্য উঠবে তার আগে, এই দুটো সময়। এখন ধরুন যে সময় আছে, দিন আস্তে আস্তে ছোট হওয়া শুরু হয়েছে, তা এখন যদি আপনারা রাহুর মন্ত্র পাঠ করেন তাহলে সেটা মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে পাঠ করবেন, বা 6:30 পর্যন্ত হতে পারে। অথবা পাঠ করতে পারেন রাত্রি মোটামুটি ধরুন এই 3:30 4টে থেকে ভোর 4:45 এই সময়ের মধ্যে, অর্থাৎ সূর্য উঠে পারেনি কিন্তু একটু আলো ফুটছে এরকম সময়, এই দুটো সেক্টরে, তাহলে কিছুটা কন্ট্রোলড অবস্থায় থাকবে। এই সময়টা আপনাদের যে ভাই বোন আছেন তাদের যারা রেসপেক্টিভ স্পাউস আছেন তাদের সাথেও আপনাদের সম্পর্ক কিন্তু বেটার হবে। অনেক কিছু বিবাদ বিসম্বাদ যদি থাকে সেটা মিটে যাওয়ার প্রবাবিলিটি এ সময় রয়েছে। 10 তারিখ থেকে মোটামুটি 15 তারিখ বিকেল 4:30 পর্যন্ত আপনাদের জবের জন্য এক্সিলেন্ট টাইম আছে। অর্থাৎ যারা চাকরি খুঁজছেন বা হায়ার অথরিটির থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া বা নিজে কাজ করে একটা সেলফ অ্যাপ্রিসিয়েটেড হওয়া, এই জাতীয় প্রবাবিলিটি আপনার এই সময় কিন্তু রয়েছে। এবং আপনার প্রমোশন, ইনক্রিমেন্ট যাই বলুন না কেন, হুইচ এভার, তো সেটা কিন্তু এ সময় আপনি পেতে পারেন, বেটার টাইম আছে। 15 তারিখ ওই বেলার পর থেকে 21 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনি কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন। একদম নিয়ার বাই যারা আত্মীয় স্বজন আছে এবং খুব ক্লোজ যারা বন্ধু বান্ধব আছেন তাদের নিয়ে কিন্তু আপনি ছোটোখাটো ট্যুর বা বাড়ির মধ্যেই কোনো অকেশন, অনুষ্ঠান এরকম জাতীয় কিন্তু আপনার করবার প্রবাবিলিটি আছে এবং এটা ভালো সময় আছে। কোনো ইমুভেবল প্রপার্টি, যেটা আমি প্রথমেই বলছিলাম, এই সময় ক্রয় করবার ব্যাপার আছে। লগ্নপতি নিজে আপনার অল ওভার দ্য মান্থ, মানে প্রথম 8 দিন ছেড়ে দিন, তারপরে পরবর্তী একটা অনেক বড় সময় অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত, মানে বুঝতে পারছেন কতদিন, এন্টায়ার সেপ্টেম্বর মাস, এন্টায়ার হাফ অফ দ্য অক্টোবর মাস এবং এই মাসের 20-22 দিন মতন সে বসে থাকবে আপনার সেকেন্ড হাউসে এবং গতি অত্যন্ত কমের দিকে থাকবে। কারণ 30শে অক্টোবর গিয়ে মিথুন রাশিতে মাত্র 1 ডিগ্রি ঢুকে মঙ্গল বক্রী হয়ে যাবে, তারপর আবার সে চলে আসবে আপনার টরাসের ঘরে বক্র গতিতে এবং সেখানে থাকবে সে 12 এবং 13ই জানুয়ারি জাংচার পর্যন্ত। তো এই সময় কিন্তু আপনাকে এই যে টাইমটা আপনার অগস্ট মাস যে আসছে, মানি ফ্লো কিন্তু আপনাকে দেবে। মানে আপনার ছকের যা গুণাবলী এবং ছকের যা গ্রহণযোগ্যতা রয়েছে সেই অনুসারে কিন্তু আপনার মানি ফ্লো অবশ্যই থাকবে। এবং আপনার যদি একটু বেশি পরিমাণ মানি সঞ্চয়ও হয়ে যায় সেটাতেও কিন্তু আপনি অবাক হবেন না, এ সময় আছে সেটা। 21 তারিখ, ক্ষমা করবেন, 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়টা এক্সপেন্সিভ টাইম। এই সময় আপনার এক্সপেন্ডিচার অনেক পরিমাণে বাড়বে এবং আপনার ফিজিক্যাল কোনো সমস্যা আসতে পারে, বিশেষত রক্তচাপের সমস্যা, কনস্টিপেশন রিলেটেড সমস্যা, লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেমে কিছু আসা, অ্যাসাইটিস জাতীয় যাদের সমস্যা আছে তাদের, বা অর্থ কাম মাসল রিলেটেড সমস্যা যাদের আছে তাদের নিয়ে কিন্তু সমস্যা এ সময় বাড়তে পারে এবং কোনো কারণে আপনি একটু ইনডিসিশনে ভুগতে পারেন, অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভোগার সম্ভাবনা আছে।
28 থেকে 2 তারিখ পর্যন্ত, প্রায় 3 তারিখ ভোরবেলা পর্যন্ত এই টাইমটা হচ্ছে আপনার সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, অর্থাৎ আপনি সারা মাস ধরে কি করলেন এবং পরের মাসে কি কাজ করবেন তার উপর একটা মোটামুটি রূপরেখা তৈরি করে নেবেন। কারণ আপনার লগ্নপতি নিজে খুব স্লো হতে শুরু করেছে এবং যত দিন যাবে স্লো হবে, তো আপনার শরীরের প্রতি, আপনার এন্টায়ার জীবনযাত্রার প্রতি পরবর্তী 5 মাস আপনি কিন্তু লাগাম টানবেন। তার কারণ মঙ্গল হচ্ছে এমন একটা প্ল্যানেট, সে কিন্তু মানে একদম ইনস্ট্যান্ট ফল দেয় কিন্তু গোচরে, আমি এটা দেখেছি। ইনস্ট্যান্ট মানে মঙ্গল এবং বুধ শুক্রের ফলটা নেগেটিভ পজিটিভ বিভিন্ন ভাবের ওপরে ডিপেন্ড করে চলে, কিন্তু মঙ্গলের সবসময় অ্যাগ্রেশন। মঙ্গল হচ্ছে চূড়ান্ত তামসিক প্ল্যানেট, মানে যদি গ্রহ না হতো মানে তাহলে তাকে রাহুর সাথেই তুলনা করা যেত। মঙ্গলের মধ্যে চূড়ান্ত তামসিক গুণ রয়েছে এবং সবথেকে বড় ব্যাপার মঙ্গলের মধ্যে অসম্ভব অ্যাডামেন্ট অ্যাগ্রেশন, মঙ্গলের মধ্যে শিষ্টাচারের অভাব রয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি একাধারে বলছেন সোলজারের থেকে তো শিষ্টাচার কারোর বেশি হয় না, আবার তাকে বলছেন শিষ্টাচারের অভাব। হ্যাঁ, শিষ্টাচার, সেই নির্দেশ একমাত্র তার প্রভুর মানবে, অর্থাৎ রবির সিদ্ধান্ত সে মানবে এবং কিছুটা সে বৃহস্পতিকে ওবে করে চলে। এছাড়া অন্য কোনো প্ল্যানেটের সিদ্ধান্ত সে মানতে পারে না বা তাকে ক্রস করাটাই তার উদ্দেশ্য। সেই জন্য মঙ্গল কারোর সাথে সহাবস্থান করতে পারে না। মঙ্গল যত একা থাকবে তত বেটার, কারণ ও কারোর সাথে থাকলেই ওর টেন্ডেন্সি হচ্ছে ও তাকে অপোনেন্ট ধরে নেবে। সে যদি তার সাথে সমভাবাপন্ন প্ল্যানেটও হয় তাহলেও অপোনেন্ট ধরে নেবে, ঠিক রাহুর মতন টেন্ডেন্সি। মঙ্গলের মধ্যে এই গুণটা আছে বলে, এটা ঈশ্বরের পরম ভগবানের দেয়া গুণ, সুতরাং যাদের মধ্যে আছে তারা এটাকে একটু সাবধানে চলবেন। কারণ পরবর্তী 5 মাস কিন্তু আপনার প্ল্যানেট স্লো হবে মানে একই সময় একটু বেশি সময় ধরে যাবে। মানে কথাটা হয়তো বোঝা গেল না অনেকের ক্ষেত্রে। যে দূরত্বটা যেতে মঙ্গলের মনে করুন 10 দিন লাগতো, সেটা এখন 15 দিন লাগবে, অর্থাৎ এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবে। যতক্ষণ বসে থাকবে তখন আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করবে, কারণ ও তো শান্ত থাকা, চুপ করে বসেও একমাত্র মকরের ঘরে থাকে 28 ডিগ্রি পর্যন্ত, যেখানেও বিশ্রাম নেয়। একটা সোলজারকে তো বিশ্রাম নিতে হবে, তো সেই বিশ্রামটা সে মকরের ঘরে নেয়, এছাড়া অন্য কোনো জায়গায় বিশ্রাম নেয় না। সব জায়গায় সে সতেজ থাকে। আমি বললাম 108টা নবাংশের মধ্যে 3টে নবাংশে মঙ্গল একমাত্র নর্মাল থাকে, বাকি জায়গায় কিন্তু ডিস্টার্ব থাকে। যারা ভেহিকেলের কাজ করেন বা ভেহিকেল রিলেটেড কোনো বিজনেস আছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কাজ করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং, বড় বড় কোনো কনস্ট্রাকশনের কাজ করছেন, তাদের জন্য সময় ভালো আছে। ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা থেকে কিন্তু সাবধান থাকবেন এবং পেটের সমস্যা থেকে সাবধান থাকবেন। বৃষ লগ্ন নিয়ে আপনাদের বলে দেব। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি প্রথমে কিছু কথা জাস্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে এন্টায়ার মাস লগ্নপতি অবস্থান করবে অ্যাকচুয়ালি কর্কটের ঘরে এবং তারপরে সে সিংহের ঘরে চলে যাবে, অর্থাৎ আপনার লগ্ন থেকে সে 3rd হাউসে অবস্থান করবে। 3rd হাউস আমাদের কি রিপ্রেজেন্ট করে না, আমাদের সব থেকে বেশি যে জায়গাটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমাদের ভিগিয়ার বা স্ট্রেংথ, আমাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা। আমাদের ভাই বোন, আমাদের নেইবারকে রিপ্রেজেন্ট করে, আমাদের তার সাথে আমাদের কোনো শর্ট ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে, সেভারাল থিংস আমাদের রিপ্রেজেন্টেশনের জায়গা আছে 3rd হাউস থেকে। কিন্তু সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে মনোবল বৃদ্ধির জন্য কিন্তু উৎকৃষ্ট জায়গা হচ্ছে 3rd হাউস। এবার আপনারা হয়তো বলবেন চন্দ্রের ঘরে কি করে মনোবল বৃদ্ধি হবে? চন্দ্র তো ইমোশনের ঘর হলেও চন্দ্রের মধ্যে, চন্দ্র ইমোশনের দ্বারাই তার মনোবল। মা কি করে তার সন্তানকে রক্ষা করে? প্রাকৃতিকভাবে দেখবেন আপনি মানুষের থেকে কোনো লোয়ার যোনিতে জন্ম হয়েছে এরকম কোনো প্রাণীর দিকে চলে যান, আমরা যেরকম মানুষকে দেখে অভ্যস্ত, তারা তো কম্পারেটিভলি একটা সিকিউর জায়গায় থাকে, ছোট হোক বড় হোক একটা বাড়িতে থাকে, খাদ্যর মোটামুটি একটা নিরাপত্তা আছে। তো কিন্তু অন্য প্রাণীর ক্ষেত্রে দেখবেন খুব ঝড় হচ্ছে, একটা পাখি দেখবেন কিভাবে তার সন্তানকে আগড়ে বসে আছে, একটা কুকুর বা বেড়াল দেখবেন কিভাবে তার সন্তানকে আগড়ে রয়েছে। সেটা কিন্তু ইমোশন দ্বারা তার এই জায়গাটা তৈরি হয়। সুতরাং চন্দ্র কিন্তু ইমোশন দ্বারাও সে জায়গাটাকে আগলে রাখতে পারে, যেখান থেকে তার কোনো ডিভিডেন্ট নেই। চন্দ্র এমন একটি প্ল্যানেট যে কিন্তু
তার সমস্ত কাজ ভালোবাসার তাগিদে করে। সে কিন্তু কোনো কাজ কখনো স্বার্থের তাগিদে করে না, কারণ চন্দ্রের মধ্যে কোনো স্বার্থ নেই। চন্দ্রের গতি, চন্দ্র মানে জল, জলের গতি সবসময় নিচের দিকে থাকে। তো সে অলওয়েজ যে চেষ্টাটা করে সেটা হচ্ছে তার বুক দিয়ে সমস্ত কিছুকে আগলে রাখবে। সেই জন্য মায়ের গুণ সব থেকে বেশি চন্দ্রের মধ্যেই থাকে। মানে কোনো মা, প্রাকৃতিক যে গুণ, একটা পুরুষের যে গুণ, একটা মহিলার যে গুণ, এগুলো তো প্রকৃতি দ্বারা ডিটারমাইন্ড নয়, বরং ভগবান ডিটারমিনেশন করে দিয়েছে। হ্যাঁ, ব্রহ্মদেব যখন সৃষ্টি হয়েছিল তখন ক্ষীরোদাক্ষায় বিষ্ণুকে বলেছিল, তুমি যে মাতা যে পিতা তুমি, স্যার তুমি মাতা পিতা। ভগবান নিজেই বলেছে আমি মাতা পিতা ধাতা পিতামহ। অর্থাৎ বাবা এবং পিতামহ যদি একই ব্যক্তি হয় তার মানে তার অ্যাকচুয়ালি কোনো বাবা নেই, তিনি অজন্মা, ভগবান অজন্মা। তো সেই কারণে এই ক্ষেত্রেও সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়। অর্থাৎ তিনি যে গুণগুলো যার মধ্যে তৈরি করেছে সেই গুণটা তাকে নিয়ে চলতেই হবে। সেই গুণটাকে সে যদি ডেভয়েড করে তাহলে কিন্তু তাকে তার দণ্ড পেতে হবে। খুব পরিষ্কার ব্যাপার। আপনাকে যে কাজটা করার জন্য বলেনি, আপনি যদি সে কাজটা করে ফেলেন তাহলে আপনাকে তার মূল্য দিতে হবে। আপনি হিমালয়ে উঠছেন, প্রচুর মানুষ পর্বত আরোহণের কাজ করে। সেই আদিমকাল থেকে মানুষের মধ্যে এক্সপিডিশন একটা টেন্ডেন্সি রয়েছে। বহু মানুষ এর জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, চিরতরে নিরুদ্দেশ হয়ে গেছে। এই ভাস্কো দা গামা যে পথ দিয়ে এসেছিলেন ভারতবর্ষে, সেই পথ কতবার তার আগে আবিষ্কার করবার চেষ্টা করা হয়েছে। কারণ তখন তুর্কিতে পুরো অটোমান সাম্রাজ্য তৈরি হয়ে গেছিল। ইউরোপীয় আমাদের এই এশিয়াতে বাণিজ্য করতে পারতো না, ফলে তারা জলপথ দিয়ে আসবার চেষ্টা করতো। সে পুরো আফ্রিকার কোস্ট ঘুরে 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 সে একেবারে সাউথ আফ্রিকার তলা দিয়ে এসে আমাদের ভারতবর্ষে। তো এই পথটা 1498-তে আবিষ্কার হলেও এর আগে 100 বছর হেনরি যে পর্তুগালের রাজা ছিল তার অনেক আগে থেকে চেষ্টা করে যাচ্ছে আবিষ্কার করা। মানুষের মধ্যে এটা একটা বেসিক টেন্ডেন্সি যে খুঁজে বার করা, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি কতটা যাবেন সেই টেন্ডেন্সিটা আপনাকেই ডিটারমাইন করতে হবে। আপনি যদি হিমালয় উঠবার চেষ্টা করেন বিপদের আশঙ্কা তো থেকেই যাবে, কারণ ওখানে তো আপনাকে জন্ম দেয়নি। ওখানে যে প্রাণী জন্মেছে তারা কিন্তু ওখানে আপনার থেকে অনেক বেশি নিরাপদ, কারণ প্রাকৃতিকভাবে সেই পরিবেশের সাথে অ্যাডাপ্টেশন আছে তার। আবার সেই প্রাণীকে যদি আমাদের এখানে নিয়ে আসেন, যার গায়ে মনে করুন খুব বড় বড় ফাড় রয়েছে, এরকম কোনো প্রাণীকে সে এখানে আসলে সে মরে যাবে গরমের মধ্যে, এটা মানতে হবে। ভগবানের নিয়ম যে মেনে না চলবে তাকে কিন্তু মূল্য দিতে হবে। এই কথাটা আমি বারবার বলছি, কারণ চন্দ্রের প্রকৃতি যদি, চন্দ্র যে নারী প্রকৃতির এবং মানে তার যে ফেমিনাইন ক্যারেক্টার, অ্যাকচুয়ালি আমাদের মায়েদের মধ্যে এই মায়া, মমতা, ত্যাগ, তিতিক্ষা, তারপরে সন্তানের জন্য তার যে একটা অদ্ভুত রকমের উদ্যম ছোটবেলা থেকে থাকে এবং নিঃস্বার্থ উদ্যম, এমন কোনো ব্যাপার নয় যে বড় হয়ে সে অনেক কিছু করে দেবে। এটা কিন্তু ন্যাচারাল, সমস্ত প্রাণীর মধ্যেই কম বেশি দেখা যায়। যে এটা থেকে ডিভয়েড হয়ে যাবে সে কিন্তু সমস্যায় পড়বে। এবার এইটাকে কখনো অবজ্ঞা করবেন না, এটা খুব মারাত্মক রকম, কারণ ভালোবাসার দ্বারা যে জিনিস তৈরি করা হয় সেটা কিন্তু অনেক বেশি তার স্ট্রেংথ থাকে, কারণ তার পেছনে কোনো স্বার্থ কাজ করে না। তো শুক্রের মধ্যে সেই গুণটা শুক্র অল ওভার দ্য মান্থ কিন্তু দেবে। তো আপনারা যারা বিশেষ করে আমি বৃষ লগ্নের মানুষদের, শুক্রকেন্দ্রিক লগ্ন, তো আমি দেখেছি তারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত মানুষ আমি দেখেছি, তারা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত মানুষ আমি দেখেছি। প্রতিবেদন লিখছে, বা মনে করুন কোনো হোটেল ব্যবসা, কোনো ট্রাভেলিং বিজনেস, বা ধরুন কোনো শুক্র যেগুলোকে পর্যটন ব্যবসার সাথে যুক্ত আর কি, বা ধরুন কোনো কোনো কেমিক্যালের ব্যবসা আছে, ওষুধের ব্যবসা আর কি, যাকে কোনো ফার্টিলাইজারের ব্যবসা, কোনো মনে করুন কোনো ডক্টর ফিল্ডে যে সমস্ত বিজনেস আছে সেই সমস্ত ব্যবসার সাথে এরা কিন্তু যুক্ত থাকে। তো এই মাস, এন্টায়ার মান্থ আপনারা কিন্তু বেটার টাইম পাবেন, এবং বিবাহের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আছে। যারা এই সময় বিবাহ চেষ্টা করছেন, পাত্রপাত্রী খুঁজছেন, তারা কিন্তু এই সময় চেষ্টা করতে পারেন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 30 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত
এই সময়টা ফিজিক্যালি কিন্তু আপনি সাবধান থাকবেন, আপনার এক্সপেন্ডিচারটা অনেকটা রেইজ করে যেতে পারে, কোনো কারণে কোনো ভোগ্যপণ্য কেনার জন্য বেড়ে যেতে পারে। তাছাড়া শুক্রের লোকেরা সবসময় বিপরীত লিঙ্গের প্রতি তাদের একটা আকর্ষণ থাকে, একটু বেশি আকর্ষণ থাকে তাদের। তো এবং শুধু তাই নয়, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের প্রতিও তাদের আকর্ষণ থাকে, যে কোনো কলা আর কি, তার মধ্যে প্রকৃতির তাদের আকর্ষণ থাকে। তো এই সময় সেটা থেকে আপনার এক্সপেন্ডিচার বেশি, আপনার যে আর্ন আসছে তার থেকে এক্সপেন্ডিচার বেশি, বা আপনি কোনো কারণে ঠকে যাওয়া, এই ধরনের মেন্টালিটি কিন্তু মানে পরিস্থিতি কিন্তু আপনার তৈরি হতে পারে। 1 তারিখ রাতের থেকে 3 তারিখ পর্যন্ত এইটা হচ্ছে সারা মাসে আপনি সেলফ ইন্ট্রোস্পেকশন করবেন, আত্মোপলব্ধি করবেন যে আপনার সারা মাস কীভাবে চলা উচিত। আপনি কিন্তু বারবার বলছি, দ্বাদশে রাহু এবং মঙ্গল যখনই লগ্নে ঢুকে যাবে আপনাকে কিন্তু অদ্ভুত স্ট্রেংথ দেওয়া সে শুরু করবে। স্ট্রেংথের সাথে কিন্তু কিছুটা অ্যাগ্রেশনও দেবে, কারণ মঙ্গল এখানে অবস্থান করবে অনেক দিন। মঙ্গল এখানে প্রায় 45 এবং আরও 22, তার মানে হচ্ছে প্রায় 67 দিন অবস্থান করবে প্রাথমিক পর্যায়ে, তারপরে আবার এসে অবস্থান করবে মিথুন রাশিতে খুব অল্প কিছুদিন থেকে আবার চলে আসবে। তার ফলে আপনি কিন্তু মানসিক বল বা স্ট্রেংথের কোনো আপনার অভাব হবে না। আমি শুক্রের কথা দিয়ে প্রথমে বললাম, এবার অন্য প্ল্যানেট দিয়ে বলছি। শুধু একটা জিনিস বলে দিই, দ্বাদশে যদি কখনো রাহু অবস্থান করে বা কেতু, বিশেষত রাহু, কেতু বলে তো কেউ নেই, রাহু, তো রাহু যদি অবস্থান করে তার প্রাথমিক যে কাজটা হচ্ছে আপনাকে সবসময় রাতের দিকে, অর্থাৎ যখন সূর্য থাকবে না সে সময় আপনাকে এমন কিছু কাজকর্ম বা এমন কিছু কন্ট্রোভার্সিয়াল ইস্যুর মধ্যে আপনাকে এনে প্লেস করে দেবে যেখান থেকে আপনি সমস্যায় পড়ে যাবেন। তার ফলে রাতের দিকে চেষ্টা করবেন নিজেকে বিতর্কিত কথা বলা। আমি বহু মানুষকে দেখেছি খবরের, মানে আমি একটা টেন্ডেন্সি দেখেছি এখনকার মানুষের, সোশ্যাল মিডিয়া, মনে করুন আমরা প্রোগ্রাম করছি, একটা কমেন্ট করবে কিছু একটা খবর কেউ হয়তো দিয়েছে, অনেক বয়স্ক মানুষকে আমি দেখেছি, একটা গেজেট আছে এবং মানে ব্যাপারটা কি, প্রত্যেকটা মানুষের মধ্যে এত ইগো প্রবলেম আছে, আমি খবরটা দেখলাম, আমি একটা লিখবো না, আমার এখানে লিখতে তো পয়সা লাগছে না, সুতরাং আমি এটা কিছু লিখে দিই যা খুশি। হ্যাঁ, সে যা তার মতন করে বুঝলো, এবং কতটা যে মানে হাস্যকর, তাদের যে কোনো ম্যাচুরিটি আসেনি। আমি দেখি এগুলো, এই জাতীয় কাজকর্ম করবেন না। আমার অনুষ্ঠানে লিখুন বা না লিখুন, আমি ওসব দেখি না, সুতরাং আমার তাতে কিছু এসে যায় না। কিন্তু অন্য কোনো অনুষ্ঠানে লিখবেন না দয়া করে। এটা আমাকে অনেকে উল্টোপাল্টা লিখলে আমার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠায় যে দাদা এই সমস্ত কিছু লিখছে, এরকম অনেকে পাঠায়। আমি বলেছি কাউকে পাঠাতে হবে না, যে যা লিখছে লিখুন, সে তার ডেটা খরচা করে দেখছে, সে লিখছে লিখুন। কিন্তু সমস্যা তা নয়, এগুলো করবেন না, এগুলো খুব বাজে অভ্যাস। অন্তত বড় হচ্ছেন, হ্যাঁ, অন্তত মানে সৎ অভ্যাস আর বদ অভ্যাসের মধ্যে পার্থক্যটা করতে শিখুন। তো দ্বাদশে রাহু থাকলে যেটা করে সেটা হচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন রকম এই ধরনের কন্ট্রোভার্সিয়াল জায়গা তৈরি করে, এবং যাদের মধ্যে মনে করুন শুক্র যেহেতু নিজে অপোজিট জেন্ডারের প্রতি তার অ্যাট্রাকশনটা অনেক বেশি থাকে, তো শুক্র কিন্তু আমি দেখেছি প্রচুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু শুক্র তৈরি করায় এ সময়, বা অর্থাৎ সেটা কিন্তু পুরুষ মহিলা দুজনের মধ্যেই হয়, পুরুষের ক্ষেত্রে বেশি হয়। শুক্র নিজে কিন্তু পুরুষ, চন্দ্রকে আমরা বলি চন্দ্র স্ত্রী গ্রহ, ফেমিনাইন ক্যারেক্টারের জন্য। চন্দ্র কিন্তু পুরুষ একজন, কিন্তু তার ক্যারেক্টারটা ফেমিনাইন, সেরকম শুক্রও তাই। চন্দ্রের পুত্র কি ছিল? অভিমন্যু ছিল। তো ভগবান যখন আসে তখন তার সাথে অনেক, তাকে সাহায্য করার জন্য ব্রহ্মদেব বিভিন্ন চেলাচামুন্ডা পাঠায়, মানে ঈশ্বরের সেবাতে যাতে কোনো সমস্যা না হয়। চন্দ্র তার পুত্রকে ছাড়ছিল না, তো সেই কারণে বলেছিল যে আমি পৃথিবীর যে টাইম ফ্রেম অনুসারে আমি 16 বছর বাদে ওকে পাঠিয়ে দেবো। তো ভগবানকে সে বাঁচাতে পারতেন না, নিজের ভগিনীর পুত্রকেই তো হত্যা করা হচ্ছিল ওরকম নির্মমভাবে, কিন্তু সে বাঁচাননি। আমরা অনেক সময় বলি না যে আমরা অনেক কষ্ট সহ্য করি, কি কষ্ট দিচ্ছে হে ঈশ্বর, ঈশ্বরকে দুটো গালাগাল করে দিলাম আর কি, মানে ইমপেশেন্ট তো আমরা। আমাদের ছোটবেলা থেকে শেখানোই হয় না যে আমাদের কি করা উচিত কি উচিত না, আমাদের কোনো স্পিরিচুয়াল এডুকেশনই নেই, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেই জন্য আমরা অনেক মেটেরিয়াল, এতগুলো ডিগ্রি আছে আমাদের, হয়তো এক ফাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা অস্থির, আমরা নিজেরা না শান্ত থাকতে পারি,
না, সব সময় আমরা সন্দেহ এবং বাতাবরণের মধ্যে একটা অনিশ্চয়তার মধ্যে ভুগি। তার একটাই কারণ হচ্ছে আমাদের কোনো স্পিরিচুয়াল এডুকেশন নেই ছোট থেকে, যেটা আমাদের চিরকালে আমাদের মুনি ঋষিরা বলে গেছেন যে কি করা উচিত কি উচিত না। ভগবানের কথা ভাবুন, ভগবানের মা বাবার কথা ভাবুন, মানে অন্তত মেটেরিয়াল হিসাবে যিনি আসছেন যখন পৃথিবীর বুকে আসতে গেলে তো সে তো আকাশ থেকে পড়বে না, তাকে পৃথিবীর নিয়ম মেনেই চলতে হবে। তো আপনি ত্রেতা যুগে ভাবুন, আপনি রামচন্দ্রের থেকে বেশি কষ্ট ভোগ করতে পারবেন? সম্ভব কখনো? খালি পায়ে ঘুরে বেরিয়েছে সারা 14টা বছর তৎকালীন সময় কাল অনুসারে, কত দুঃখ কষ্ট সহ্য করেছে। আপনি তার থেকে বেশি কষ্ট তো সহ্য করেননি। স্ত্রী থেকে, পুত্রদের থেকে বিচ্যুত, পিতা ওরকমভাবে মারা গেলেন, এবং এখনকার মতন এরকম মানে কি বলবো, এরকম সম্পর্ক নয়। ভগবান কিন্তু সে, মাথায় রাখবেন, দ্য সুপ্রিম পার্সোনালিটি, তার সব কিছুই অনন্ত, মানে ইমমেজারেবল। ভগবান যখন পূর্ণ কলায় 64 কলায় আসছেন, নিজেই যখন উপস্থিত হয়েছেন, তার ছটা ভাইকে কারাগারে মেরে ফেলা হয়েছে। তার থেকে বেশি কষ্ট আমরা সহ্য করেছি কোনোদিন? তার পিতামাতাকে কারাগারে বন্দি করে ওরকম অকথ্য অত্যাচার করা হতো, তার থেকে কষ্ট সহ্য করেছি আমরা? ভগবান টাইমের আগে বাঁচাতে এসছে পিতামাতাকে, সবার নির্দিষ্ট টাইম আছে, সেটা কাল দ্বারা নির্দেশিত। তার রচিত কালের মধ্যে তিনি নিজেও ইন্টারফেয়ার করেন না কখনো, এটা মাথায় রাখবেন। কারণ এই বহুটা তিনিই তৈরি করেছেন। একটা স্কুলের মাস্টারমশাই স্কুলের নিয়ম কানুন তৈরি করেছেন, তিনি যদি নিজে এসে নিয়ম কানুনটা ভাঙেন তাহলে তো যে কেউ ভেঙে দেবে, সেই জন্য তিনি কখনো ভাঙেন। আপনি তার থেকে বেশি কষ্ট সহ্য করেননি। আপনি কি করে বলছেন আপনি দুঃখে আছেন? একটু চিন্তা করতে শিখুন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মানুষ যা খুশি খাওয়াচ্ছে আর মানুষও সব খেয়ে যাচ্ছে, জাস্ট চিন্তা করুন। আর যদি পড়ার মতন এবিলিটি থাকে তাহলে চলে যান, একটু বইপত্র এনে পড়ুন। অহেতুক জিনিস, আমি এরকম বহু মানুষের আমার কাছে লিঙ্ক চলে আসে, আপনার ঘরে টাকা ভরে যাবে, এই জিনিস করুন। আরে সেই লোকটা ওইটা করে একটা বিজনেস করতে পারে, সেই লোকটাই তো তাহলে প্রথম করতো ওই জিনিসটা, বললে যদি বাড়িতে টাকার বর্ষা হয়, করতো কি না? সে কি করে? ওভাবে কিছু হয় না। 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই মাসের, এবার অর্থের কথা বলি, এই মাসের যদি সব থেকে বেটার টাইম বলেন তাহলে বৃষ লগ্নের জন্য এটা, এই সময় মানির ফ্লো প্রচুর পরিমাণে থাকবে, হিউজ কোয়ান্টাম অফ মানি ইউ উইল হ্যাভ এই সময়টা। এবং আপনি এ সময় আপনার পরিবার নিয়ে, নিয়ার বাই আত্মীয় স্বজন নিয়ে কিন্তু খুব সুখে শান্তিতেই 2.5 দিন মতন সময় আপনি কাটাতে পারবেন, এবং ছোটোখাটো ট্রাভেলও করতে পারেন। খুব নিয়ার বাই যারা একদম খুব বিলাভড বল, তাদের নিয়ে আপনি কাটাতে পারবেন। 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই সময় কোনো শর্ট ট্রাভেল আপনি করতে পারেন, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। শর্ট ট্রাভেল, শর্ট মানে 200 কিলোমিটারের মধ্যে ট্রাভেল করতে পারেন। আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক এই সময় বেটার হতে পারে, আপনার নেইবারের সাথে সম্পর্ক আপনার বেটার হতে পারে। শুক্র থাকবে কর্কট রাশিতে, সুতরাং আপনি যার সাথে মনে করবেন, যে কোনো সোশ্যাল আসপেক্টে আপনি মনে করবেন না কেন, সেখানে কিন্তু সম্পর্ক তৈরি করতে পারবেন। গ্রহের আমরা যখন দেখি না, আমরা একপাত দৃষ্টি সবসময় দেখি, দ্বিপাত ত্রিপাত দৃষ্টি থাকে, সেই দৃষ্টিতেও কিন্তু গ্রহের বিভিন্ন জায়গায়, গ্রহ অ্যাকচুয়ালি কিন্তু অলমোস্ট সব জায়গায় তার ইনফ্লুয়েন্স তৈরি করে। তো সেই ইনফ্লুয়েন্সের কিন্তু ফলটা আপনারা এই সময় নেবেন প্লিজ। আচ্ছা, 10 তারিখ থেকে মোটামুটি 12 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার মা এবং মাতৃস্থানীয় যে সকল ব্যক্তিবর্গ আছে তাদের সাথে সম্পর্ক বেটার করার জন্য সময়। আপনি বাড়িতে খুব শান্তি সন্তুষ্টির সাথে থাকতে পারবেন, এবং আপনার যা আছে, যতটুকু মেটেরিয়াল জিনিস আপনি পজেস করেন, সেটা নিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। 12 তারিখ রাতের দিক থেকে প্রায় 15 তারিখ সকালবেলা পর্যন্ত এই সময়টা হচ্ছে রোম্যান্টিক টাইম, সারা মাসের মধ্যে সন্তানদের জন্য দেওয়ার টাইম, হায়ার এডুকেশনের জন্য দেওয়ার টাইম। এই সময়টা আপনি কারুকে হয়তো প্রপোজ করতে চান, তাহলে ইউ শুড চুজ দ্যাট টাইম। এই সময়টা আপনার জন্য বেটার আছে, এবং সন্তানদের সাথে দূরত্ব মানে মেটানোর জন্য বুধ আসবে আপনার সন্তান স্থানে, সক্ষেত্রে এসে বকরি হবে, সুতরাং দীর্ঘ টাইম পাবে সন্তানদের সাথে সম্পর্ক মেরামত করার, এবং সেখানে
বৃহস্পতিরও অল ওভার দ্য ইয়ার দৃষ্টি আছে। সুতরাং চেষ্টা করবেন সারা বছর সন্তানদের জন্য একজন বেটার পিতা হওয়ার বা মাতা হওয়ার চেষ্টা করা। আমি পিতার কথা এই কারণেই বলি, আমি পুরুষ বলে। একজন আমাকে ফোন করেছেন যে আপনি সবসময় পুরুষদের কথা বলেন। আর আমি পুরুষ, তাই পুরুষদের কথা আমার প্রথম আসে। আমি কোনো জেন্ডার ডিসক্রিমিনেশনে বিশ্বাস করি না। আমাকে ছোট থেকে কোনোদিন শেখানো হয়নি যে এ পুরুষ এ মহিলা। এই জন্য আমি প্রকৃতি অনুসারে মানুষকে চিনেছি। আমি অ্যাস্ট্রোলজিটা যেভাবে শিখেছি, এটা যার যা গুণাবলী ঈশ্বর দিয়েছে সেই গুণাবলীটা তাকে পালন করতে হবে। যদি সে না করেছে তো তাকে তার মূল্য দিতে হবে, পরিষ্কার ব্যাপার। 15 তারিখ থেকে 17 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়টা খারাপ টাইম। এই মাসের মধ্যে ফার্স্ট খারাপ টাইম। এই সময়টা কিন্তু আপনি বিভিন্ন বিবাদ বিসম্বাদে জড়িয়ে পড়বেন, কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে জড়িয়ে পড়তে পারেন। দ্বাদশে রাহু আছে, আপনাকে রাতের দিকে বিভিন্ন সমস্যা। দেখুন, বুধ এবং শুক্র এদের মধ্যে টেন্ডেন্সি থাকে সবসময় আপনার যে বন্ধু আছে না, সেই ক্লাস অফ ফ্রেন্ডস, সেখানে কিন্তু যারা কম্পারেটিভলি একটু একটু হালকা ওজনের, হালকা মানে গুণগত দিক থেকে বলছি, তো যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধু নির্বাচন খুব ভালোভাবে করবেন। দ্বাদশে রাহু কিন্তু বিভিন্ন রকম অহেতুক কারণে, অহেতুক মানে আপনি হয়তো আননেসেসারিলি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, আপনার এগেনস্টে কিন্তু চার্জ ফ্রেমড হয়ে যেতে পারে, প্রসিকিউশন হয়ে যেতে পারে। সাবধানে থাকবেন, এক্সপেন্ডিচার বাড়াবে, ডেট হতে পারে কোনো কারণে। মামা বা মাসির থেকে কিন্তু এ সময় আপনার কোনো লাভ আসতে পারে খুব ছোট লেভেলে। আপনার এগেনস্টে কনস্পিরেসিও হতে পারে এই সময়, কনস্পিরেসি থেকে সাবধান। 18 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময় আপনার স্পাউসের সাথে সম্পর্ক বেটার থাকবে। আপনি যদি ব্যবসা করেন সেখানে আপনার অনেকটা বেশি আপনি ফোকাসড হতে পারবেন। আপনার ধরুন নতুন কোনো গুডস, সেই নিয়ে আপনি চিন্তা করতে পারেন ব্যবসা এক্সপ্যানশনের ক্ষেত্রে, কারণ আপনার ছকে কিন্তু এক্সপ্যানশনের যোগ আছে। বারবার বললাম, বৃহস্পতি যেই না বকরি হয়ে যাবে, বৃহস্পতি গত প্রায় 1 মাস ধরে খুব গতিহীন অবস্থায় রয়েছে। বকরি হওয়ার পরে বৃহস্পতি কিন্তু উল্টো দিকে গতি নেবে এবং সে খুব বেটার নবাংশগুলো দিয়ে মানে বক্র গতিতে পাস করবে। এখন রয়েছে মঙ্গলের ঘরে, এরপর চলে আসবে শুক্রের ঘরে, তারপরে কন্যার ঘরে, তারপরে সিংহের ঘরে। তো এই যে ফেজটা থাকবে বৃহস্পতির 10 ডিগ্রির থেকে একটু বেশি, এই ফেজটাতে কিন্তু আপনাদের জন্য বেটার এফেক্ট দেবে, আমি যেগুলো নিয়ে বলছি অলরেডি। 21 থেকে 23 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা স্ট্রেসফুল টাইম। একটুখানি কোনো কারণে ইনসাল্ট হতে পারেন আপনি, টেনশন থাকবে। স্বামী বা স্ত্রী থেকে কিন্তু আপনার কিছু লাভ আসতে পারে, বা তাদের রেসপেক্টিভ আপনাদের শ্বশুর বাড়ি থেকে লাভ আসতে পারে। 23 তারিখ ভোর থেকে 25 তারিখ পর্যন্ত এটা স্পিরিচুয়াল ট্রাভেলিংয়ের টাইম আছে। চেষ্টা করবেন সেটা করার, কারণ স্যাটার্নের যদিও অবস্থান সরে এসছে অনেকটা, বাট স্যাটার্ন যেহেতু মকর রাশিতে রয়েছে, স্পিরিচুয়ালি আপনি যদি নিজেকে কোনোভাবে ডিপ্লয় করতে পারেন সেটা আপনার জন্য বেটার থাকবে এ সময়। 25 তারিখ রাতের দিক থেকে 28 তারিখ পর্যন্ত কাজের জায়গায় খুব বেটার ফল দেবে। অর্থাৎ যারা চাকরি খুঁজছেন বা অলরেডি কাজ করছেন এক্সিস্টিং, সেখান থেকে আপনি ভালো পজিটিভ নিউজ পাবেন। স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, আপনার বেটার কোনো পোস্টিং হতে পারে। আপনি যে পরিবেশে রয়েছেন কোনো কারণে সেই পরিবেশের মধ্যে আপনার এক্সজশন আসছে, সেই এক্সজশনের বাইরে গিয়ে আপনি কাজ করতে পারেন এ সময়। আর 28 তারিখ থেকে 28 তারিখ রাত থেকে 31 পর্যন্ত কিন্তু এই সময়টা আপনি ইনভেস্টমেন্টের টাইম। একটা জিনিস আপনাদের বলি, 11th হাউসে জুপিটার, আমাকে বহু মানুষ বলে সক্ষেত্রে রয়েছে। একটা ছোট জায়গা বলে দিই, বৃহস্পতি কিন্তু সবসময় চেষ্টা করাবে আপনাকে লং টার্মে ইনভেস্ট করার। আপনারা যারাই আছেন, যদি জুপিটার দেখুন, জুপিটার সবসময় জিনিসকে বাড়ায়। অর্থাৎ আপনাকে কখনো যে কোনো রকম মেটেরিয়াল রিলেশন ইনিশিয়ালি অন্তত 45-46 পর্যন্ত আপনাকে মেটেরিয়াল রিলেশন থেকে কিন্তু আপনাকে তার সাথে অ্যাফিক্সড করে রাখবে কোনো না কোনোভাবে। আপনি সেখান থেকে বেরোতে পারবেন না, বা আপনাকে বেরোতে দেবে না। বিশেষত সেই জিনিসটা থেকে যদি আপনার কোনো ডিভিডেন্ড থাকে তাহলে কিন্তু দেবেই না। তার ফলে যারা লং টার্মে করতে চাইছেন তারা কিন্তু চেষ্টা করবেন, কারণ মানিটারি সিচুয়েশন আপনাদের বলে দিই, এই বছরে আপনারা জীবন দিয়েও বুঝতে পারছেন বেটার টাইম নয়। পারিপার্শ্বিকের অবস্থা, পরিবেশ পরিস্থিতি ঠিক নয়, এবং সেটা
আরও অগাস্ট সেপ্টেম্বর মাসটা আমি বিশেষত বলেছি যে অগাস্ট মাসের 23-24 তারিখ থেকে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের শনি বকরি ত্যাগ করা পর্যন্ত সময়টা কিন্তু একটু বেশি স্ট্রেসফুল যাবে। তো সেই জায়গায় একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। আর আরেকটা জিনিস আপনাদের বলার, সেটা হচ্ছে যে এমন যদি কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, মনে করুন কোনো ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্ট করলেন, কোনো ফ্ল্যাট কিনে রাখলেন, কোনো দোকান কিনে রাখলেন, কোনো কমার্শিয়াল প্লেসেস আর কি, এরকম কিছু গ্যারাজ বা কোনো ল্যান্ড এরকম যদি পান, সেখানে ইনভেস্ট করবার চেষ্টা করবেন। জুপিটারের কালার কিন্তু মনে রাখবেন, জুপিটারের কালার হচ্ছে ইয়েলো। তো যাদের মনে করুন যে জন্মছকে জুপিটার দুর্বল আছে বা কোনো কারণে আপনি জেনেছেন কারোর মারফত যে দুর্বল আছে, তাহলে সেটা চেষ্টা করবেন। জুপিটার দুর্বল থাকলেও কিন্তু সে কিছুটা আপনাকে ডিভিডেন্ড দেবে। এটা জুপিটারের বেসিক প্রকৃতি, মায়ের মতো রোল প্লে করে। অর্থাৎ মা যদি শয্যাশায়ীও হয় কোনো কারণে দুর্ভাগ্যবশত, তাহলেও মা কিন্তু তার কিছু বেসিক ফল দেয়। আমি বারবার বললাম, এটা প্রকৃতি দ্বারা নির্দেশিত, এটা মায়ের প্রকৃতি। অন্তত মুখে সে বলবে তার সন্তানকে সাবধানে থাকিস, এই কথাটুকুও কিন্তু বলবার লোক। জুপিটার হচ্ছে ঠিক সেই রকম রোল প্লে করা। তো জুপিটারকে ডেভেলপ করার জন্য যেটা করতে পারেন, ইয়োলো যে সমস্ত সাবস্ট্যান্সেস আছে সেগুলো দান করতে পারেন। দান সবসময় এমন মানুষকেই করবেন, বা এমন প্রাণীর ক্ষেত্রে আলাদা ব্যাপার, অন্যান্য মানুষ ব্যতী রেখে, যারা দান গ্রহণ করার মতন যোগ্য। অর্থাৎ আপনার দান করা বস্তু দিয়ে সে কোনো উল্টোপাল্টা কাজ করছে, মানে সে কোনো নেশা করছে বা এরকম কোনো, তাহলে কিন্তু সেই দানের কোনো ভ্যালু থাকবে না, উল্টে নেগেটিভ কাজ আপনার উপর হবে। সেই জন্য মানে সাবট্র্যাক্টার নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোনো বস্ত্র দান করতে পারেন, যে চাদর দান করলেন ইয়েলোইশ কালারের হালকা, বা ডাল দান করলেন, গুড় দান করলেন। গুড় হচ্ছে সবচেয়ে, বৃহস্পতির স্বাদই হচ্ছে সেরকম। বৃহস্পতি আমাদের সুগারকে কন্ট্রোল করে, একটু টক মিষ্টি জাতীয় স্বাদ। শুক্রেরও কাছাকাছি স্বাদ, তবে শুক্রের মধ্যে টক ভাবটা একটু বেশি থাকে। তো সেটা করলে বেটার। বা কোনো ইয়েলো মিষ্টি লাড্ডু দিচ্ছেন, হ্যাঁ, কাউকে দান করতে পারেন। অ্যাজ এ হোল সারা মাস বেটার আছে। সুগারের যাদের সমস্যা আছে তারা কিন্তু এ সময় ফ্লাকচুয়েশন হবে। বুকে কোনো কারণে ঠান্ডা লাগতে পারে, বিশেষত আপার পোর্শন অফ দ্য চেস্ট। থাইরয়েডের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ভোকাল কর্ডে যাদের সমস্যা আছে, সমস্যা বাড়তে পারে। যে সমস্ত জাতিকাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে প্রবলেম আছে, সেই সমস্যা কিন্তু বাড়তে পারে। অর্থোপেডিক সমস্যা কিন্তু বাড়তে পারে। আর একটা জিনিস বলছি, যাদের হার্ড অফ হিয়ারিং আছে, অর্থাৎ যারা কানে কম্পারেটিভলি কম শোনেন বা একেবারেই শোনেন না, তারা কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। কারণ রাস্তাঘাটে এখন হেভি গাড়ি ঘোড়া চলে, ফলে দেখে চলাটাই উচিত। তো অ্যাজ এ হোল সারা মাস ভালো আছে। আপনারা সময়কে একটু সাবধানে উপভোগ করুন। দ্বাদশে রাহুর অবস্থানটা থাকার জন্য একটু চলাফেরা করবেন সাবধানে। মিথুন লগ্ন নিয়ে আপনাদের বলে দিই। মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বারবার বলেছি, গণ্ডগোলে ভুলেও কিন্তু জড়াবেন না। গণ্ডগোলে জড়ালে কিন্তু সমস্যা, কারণ আপনাদের কিন্তু 6th হাউসের লর্ড মঙ্গল নিচে। সেটা আমি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেও বলি যে লগ্নপতি এবং 6th হাউসের লর্ড মঙ্গল নিচে, এবং মিথুন লগ্নের ক্ষেত্রেও কিন্তু দ্য সেম থিং। তো এবং সেখানে চন্দ্র এসে নিচ হয়, তার ফলে গণ্ডগোলে জড়ালে আপনি কিন্তু প্রথমে খুব উদ্যমের সাথে গণ্ডগোল করবেন, তারপরে একেবারে হতোদ্যম হয়ে যাবেন। অর্থাৎ আপনার পুরো এনার্জির এক্সজশন হয়ে যাবে। কারণ বৃশ্চিকের ঘর হচ্ছে অ্যাকচুয়ালি খুব থকথকে একটু গরম টাইপের জল, কাদা জল যেরকম, একটু ঘোলা জল, সেডিমেন্টেড পার্টিকেলসগুলো জলের মধ্যেই রয়েছে, সেরকম অবস্থা, ভারী জল, এবং টেম্পারেচারটা একটু হাই। তো সে আপনার পুরো এনার্জিটাকে, যেহেতু বারবার বলছি জলের গতি নিচের দিকে থাকে, সে আপনাকে এক্সস্টেড করে দেবে একদম। তো গণ্ডগোলে জড়াবেন না। আর কখনো ডেটের মধ্যে যাবেন না, গেলেও এমন ডেটের মধ্যে যাবেন যেটা আপনি পরিশোধ করবার মতো যোগ্য। মানে অহেতুক নিজের এক্সপেন্ডিচারকে কখনো বাড়ানোর চেষ্টা করবেন না, তাহলে আপনি সমস্যায় পড়বেন। খারাপ দশায় থাকলে কিন্তু অবশ্যই পড়বেন। আপনি দ্য এন্টায়ার মান্থ আপনার লগ্নপতি মোটামুটি 3rd হাউসে অবস্থান করবে অল ওভার, এবং তারপরে 20 তারিখের পরে সে চলে যাবে আস্তে আস্তে সিংহের ঘরে, সিংহের ঘরে অবস্থান করবে। এবং তো
মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা বলছি যে ডেটটা চেষ্টা করবেন কম করার, এবং ফিফথ হাউসে যেহেতু কেতু অবস্থান করছে, তো সন্তানের প্রতি যতটা সম্ভব চেষ্টা করবেন বেশি পরিমাণে অ্যাটেনশান দেওয়ার। সন্তানের জায়গাটা কিন্তু একটু গণ্ডগোল আছে, এবং সেটা 2024 সালের শুরুর দিক পর্যন্ত থাকবে। আমাকে টেন্টেটিভলি বলতে হচ্ছে, যতদিন পর্যন্ত, খুব পরিষ্কার মাথায় রাখবেন, যতদিন পর্যন্ত কেতু মঙ্গলের নক্ষত্র অর্থাৎ চিত্রা নক্ষত্র দিয়ে পাস করবে, ততদিন এই সমস্যাটা কিন্তু আপনাদের জন্য স্টে করবে। এবার এটার মানে ইন্টেন্সিটিটা ব্যক্তি বিশেষে ডিফারেন্ট হবে। ফিফথ হাউস কার ক্ষেত্রে কীরকম অবস্থান রয়েছে, সন্তানের বৃহস্পতির পোস্টিং কীরকম রয়েছে, অনেক কিছু। হ্যাঁ, বিশেষত বৃহস্পতি যদি কখনো 1-5-9 অবস্থান করে, অর্থাৎ সেটা রাশির জন্য হতে পারে, লগ্নভিত্তিকও হতে পারে, তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে আপনারা অ্যাটেনশান দেবেন শারীরিকভাবে স্পেসিফিক্যালি। বা কারোর যদি এরকম এজ থাকে যে বয়স সন্ধি রিলেটেড সময়ে আছে, তাহলে একটু পারিপার্শ্বিক জায়গাও অর্থাৎ তার সামাজিক জায়গাও একটুখানি কিন্তু ভিজিলেন্স আপনারা রাখবেন, বিশেষত ফিমেল হলে কিন্তু একটু বেশি রাখবেন। এই মাসের 1 তারিখ থেকে 2 তারিখ এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে লং টার্মে ইনভেস্টমেন্টের টাইম। তবে বুধের ক্ষেত্রে, বুধ তো বাচকের কাজ করে অ্যাকচুয়ালি, তো বুধের ক্ষেত্রে কিন্তু বুধ নর্মালি খুব লং টার্মে হয়তো চিন্তা করে রাখলো, তারপরে আবার ব্যাপারটাকে উইথড্র করে নেয়, আমি এরকম দেখেছি। হ্যাঁ, তো চেষ্টা করবেন লং টার্মে রাখার, অন্তত 5 বছরের বেশি কোনো অর্থ বা কিছু কোনো জায়গায় রাখার চেষ্টা করবেন, বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে করবার চেষ্টা করবেন, বেটার হবে। এবং এই সময়টা কিন্তু আপনার ছোটোখাটো ট্রাভেল হতে পারে আর কি, ভ্রমণ। 3 এবং 4 এই দুটো দিন কিন্তু সময় খারাপ আছে। এই টাইমে কিন্তু আপনার এক্সপেন্ডিচার বাড়তে পারে, হেলথ ইস্যু আসতে পারে, এবং হেলথ ইস্যু মানে পেটের সমস্যা কিন্তু আপনাকে অসম্ভব রকম দেবে, আপার অ্যাবডোমিনাল সমস্যা এবং লোয়ার অ্যাবডোমিনাল সমস্যাও দেবে। বাট সাবজেক্ট টু এটা ডিপেন্ড করবে যে আপনার ক্ষেত্রে শুক্রের পোস্টিং, রাহুর পোস্টিং কীরকম আছে জন্মছকে। তবে আপার অ্যাবডোমিনাল প্রবলেম আপনাকে দেবে, এটা থেকে একটু সাবধান রাখবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আর যেটা চেষ্টা করবেন সেটা এক্সপেন্ডিচারকে কিন্তু কম করবার চেষ্টা করবেন, বারবার বলছি, কারণ আপনার দ্বাদশে মঙ্গল প্রবেশ করবে 8 তারিখের পরে থেকে, এবং এখানে কিন্তু দীর্ঘদিনও বসে থাকবে। তো এক্সপেন্ডিচারকে খেয়াল রাখবেন, চলাফেরার সময় নিজের মুভমেন্টের প্রতি খেয়াল রাখবেন, বিশেষত কোনো উঁচু জায়গা থেকে নামছেন, সেটা খাটও হতে পারে, সেটা কোনো চেয়ারও হতে পারে, সেখান থেকে যখন নিজে নামছেন তো সবসময় খেয়াল রাখবেন। মঙ্গল কিন্তু সবসময় উঁচু দিক থেকে নিচের দিকে ফলিং অবজেক্টসের ক্ষেত্রে কিন্তু বেশি এফেক্টিভ, বা একদম কোনো ধরুন একদম হরাইজন্টাল কোনো মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু বেশি অ্যাক্টিভ। প্রথমটা ক্ষেত্রে ভার্টিক্যাল, একদম ভার্টিক্যাল বা সেমি ভার্টিক্যাল, তারপরে হরাইজন্টাল মুভমেন্ট শুড বি দেয়ার, না হলে কিন্তু মঙ্গলের ক্ষেত্রে অ্যাক্টিভেশনটা আসে না। আচ্ছা, 5 এবং 6 তারিখ এই সময়টা হচ্ছে সারা মাসের সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। চেষ্টা করবেন এ সময় মাস কীভাবে চালাবেন সেই নিয়ে একটা সারা মাসের একটা রূপরেখা তৈরি করে নেবেন, সেটা সেই অনুসারে কাজ করবেন। এবং যে ভুলগুলো করেছেন, যে ভুলগুলো গত 2 দিনে হয়েছে স্পেশালি, যদি কিছু হবে যখন, সেগুলো থেকে একটুখানি সামাজিক শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। 7 এবং 8 তারিখ প্রায় 9 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা এই মাসের সব থেকে বেটার টাইম। এই সময় আপনার কাছে মানি ফ্লো আসবে। অ্যাস্ট্রোলজিকে খেয়াল রাখবেন, আমি যে ডেটগুলো বলি মানি ফ্লো থাকবে, এবং এই মানি ফ্লো কিন্তু আপনার যদি 3টে গ্রহের দশা না থাকে, মানে রাহুকেতুর কথা ছেড়ে দিন, তার সাথে যদি শুক্রের সাথে মনে করুন স্যাটার্নের সাবদশায় আছে বা রাহুর সাবদশায় আছে, অথবা আপনি মঙ্গলের সাথে মনে করুন রবি বা চন্দ্রের সাবদশায় যদি না থাকেন, তাহলে কিন্তু অলমোস্ট সবার ক্ষেত্রে কম বেশি পয়সার ফ্লো কিন্তু আপনাকে দেবে। চন্দ্রের দশায় থাকলে কিন্তু পয়সার ফ্লো একটু বেশি হওয়ার প্রবাবিলিটিও আছে এই সময়টাতে। সাবজেক্ট টু আপনার অন্যান্য প্ল্যানেট থাকতে হবে, চন্দ্রের ঘর অনেক বেশি বিপদমুক্ত থাকতে হবে, সেটাও দেখতে হবে, কারণ চন্দ্রের ঘরে স্যাটার্ন এখন পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তো এবং বৃহস্পতিরও দৃষ্টি আছে, দুদিক থেকেই এফেক্টিভ।
আচ্ছা, 9 তারিখ ভোরের থেকে 10 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়ে আপনার নেইবারের সাথে সম্পর্ক বেটার করার টাইম। পিতার স্বাস্থ্যের দিকে এ সময় নজর দেবেন স্পেসিফিক্যালি। আপনি এন্টায়ার মান্থটা পিতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন। আমি বলবো নভেম্বরের অন্তত 3rd উইক পর্যন্ত পিতার স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর রাখার চেষ্টা করবেন। স্যাটার্ন আপনার 8th হাউসে চলে গেছে, সুতরাং বাবার শরীর কিন্তু ডিস্টার্ব করবেই একদম স্পেসিফিক্যালি। তো এই সময়টা একটু বেশি নজর দেবেন এবং ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার এ সময় হতে পারে। এই সময় আপনার ভিগিয়ার অনেকটা বেশি বেড়ে যেতে পারে। মোটের উপর টাইমটা বেটার আছে। 11 এবং 12 এই তারিখটা হচ্ছে আপনি পিসফুল থাকার সময়, শান্ত থাকার সময়। যদি কোনো ফ্ল্যাট বা ছোটোখাটো বাড়ি বা এরকম কিছু ক্রয় করবার চিন্তা করেন তাহলে এ সময় করতে পারেন, সময়টা কিন্তু বেটার আছে। 13 থেকে 15 এই সময়টা আপনার হায়ার এডুকেশনের জন্য বেটার আছে, সন্তানের জন্য খুব ভালোভাবে টাইমটাকে ব্যবহার করার জন্য বেটার আছে, বিশেষত তাদের অল দ্য সেফগার্ডস যা বলা যেতে পারে তার জন্য বেটার আছে। আর আপনি যদি কোনো অ্যাফেয়ার্সে রয়েছেন তাহলে এই সময় আপনি খুব বেটার টাইম আপনি পাবেন দিস টাইম। 16 এবং 17 এই দুটো দিন খারাপ দিন আছে মাসের মধ্যে প্রথম। তো এই সময়টা আপনার যেটা হবে, আপনি ছোটোখাটো কিন্তু কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। মঙ্গল আপনার দ্বাদশে চলে আসবে, আপনাকে রেস্টলেস বানাবে। মঙ্গল দ্বাদশে আসলে প্রথম যেটা করে, মানুষের দ্বাদশ ঘর হচ্ছে মানুষের পিসের ঘর, মানুষের ভগবানের ঘর অ্যাকচুয়ালি। নবম ঘরের 4র্থ ঘর হচ্ছে দ্বাদশ ঘর। তো দ্বাদশ ঘরে যদি মঙ্গলের মতন কোনো প্ল্যানেট আসে, সে আপনার পিস এবং ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করে দেবে। এটা হচ্ছে প্রথম। আপনার ঘুম নষ্ট করে দেবে, আপনার মাথার মধ্যে উল্টো পাল্টা চিন্তা কনস্ট্যান্টলি ঘুরতে থাকবে এবং সেটা আপনি চারিদিকে আরও স্প্রেড করবেন। ফলে আপনার সাথে অ্যাসোসিয়েটেড মানুষদেরও কিন্তু ট্রাবল তৈরি করবে। তার সাথে আপনার মধ্যে হঠকারিতা তৈরি করবে, যে কোনো কাজ এক্ষুনি করতে হবে, হ্যাঁ, এরকম ধরনের একটা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। তো সেটা থেকে যতটা সম্ভব নিজেকে সেট অ্যাসাইড করিয়ে রাখা এবং ঘুম যাতে ঠিক হয় এবং নিজের মনকে চিত্তচাঞ্চল্য যাতে না আসে সেটাকে ঠিক রাখার কিন্তু চেষ্টা করবেন। চলাফেরার দিকেও নজর রাখবেন এবং কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে কিন্তু যাবেন না। এই সময়টা খারাপ আছে অ্যাজ এ হোল। 18 থেকে 20 তারিখ দেখুন, এবার দিনগুলো বাড়ছে আস্তে আস্তে। আমি বলেছিলাম যখন মিথুন বা কন্যা বলবো তখন দেখবেন যে ডেজগুলো বাড়ছে, অর্থাৎ বুধের ভেলোসিটি স্লো হচ্ছে আস্তে আস্তে। 18 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু এই সময়টা আপনার স্পাউসের সাথে রিলেশন বেটার হবে। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে সময় বেটার আছে, বা আপনি আপনার কাজের ক্ষেত্রে অনেকটা বেশি নিজেকে এক্সপোজারটা আপনার অনেকটা বেটার হবে এই সময়। 20 তারিখই রাতের দিক থেকে 23 তারিখ পর্যন্ত এই সময়টা দ্বিতীয়বার খারাপ টাইম। এই সময় কিন্তু আপনার অত্যন্ত স্ট্রেসফুল টাইম যাবে, একটু অপমানজনক, একটু ইনসাল্টিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনার শরীরে কোনো রকম উদ্রেক তৈরি করতে পারে, বিশেষত হজম শক্তি রিলেটেড, বিশেষত গ্যাস অম্বল রিলেটেড সমস্যা আপনার মধ্যে তৈরি করতে পারে। লেফট শোল্ডার থেকে একদম আমাদের বাদিক বরাবর শরীরের অ্যাবডোমেন পর্যন্ত কোনো ইন্টারনাল ব্যথা বা অন্য কোনো কমপ্লিকেশান শরীরে কিন্তু তৈরি করতে পারে। পায়ের দিকেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে, টেনশন তৈরি করবে কোনো না কোনো কারণে। এই 2-2.5 দিন একটু সাবধানে থাকবেন। 23 তারিখ রাতের দিক থেকে 26 তারিখ পর্যন্ত এই সময়টি ভালো সময়, স্পিরিচুয়াল টাইম। চেষ্টা করবেন সেটাকে উপলব্ধি করার। বাবার স্বাস্থ্যের দিকে কিন্তু খুব নজর দেবেন। কোনো রকম বাকবিতণ্ডার মধ্যে এই সময় যাবেন না, বিশেষত বাড়ির যারা বয়স্ক মেল ক্যারেক্টার আছে তাদের সাথে তো অবশ্যই করবেন না, তারা সমস্যা তৈরি করবে। এবং ভাই বোনদের স্পাউসের সাথে সম্পর্ক বেটার হবে এই সময়। 27 থেকে 30 তারিখ পর্যন্ত কাজের জায়গায় অসম্ভব অ্যাপ্রিসিয়েশন পাবেন এবং নিজে কাজ করে খুব সন্তুষ্টি উপলব্ধি করবেন এবং স্যালারি এনহ্যান্স করতে পারে। আপনি কোনোভাবে বেটার কোনো জায়গায় আপনাকে সাব ডিপার্টমেন্টেই আপনার এমন একটা জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে যেখানে আপনি নিজের কাজও বেটার করতে পারেন, আবার আপনি মেন্টালিও অনেকটা রিল্যাক্সড বোধ করেন। এই সময়টা অ্যাজ এ হোল খুব ভালো সময় আছে। নতুন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য খুব বেটার টাইম আছে। 31 টাইম অ্যাজ এ হোল আপনি
এনজয়মেন্টের টাইম। তবে বারবার বলছি 12th হাউসে মঙ্গল কিন্তু কদাপি ভালো পোস্টিং নয়। মঙ্গলের মতন প্ল্যানেট, মানে যদি কেউ বলে যে অ্যাস্ট্রোলজিতে কোন প্ল্যানেটকে সবার আগে বাদ দিয়ে দেওয়া উচিত, তাহলে তার উত্তর হবে মঙ্গল। কারণ রাহুকেতুকে বাদ দেওয়ার কিছু নেই, রাহুকেতুকে অ্যাভয়েড করে চলার মতন অনেক টেন্ডেন্সিস আছে। কারণ রাহুকেতুর থেকে অনেক রকম, মানে আমি বলবো যারা মেটেরিয়াল লাইফ লিড করেন সেদিক থেকে অনেক কিছু আছে যেগুলো অনেক ক্ষেত্রে আপনার মধ্যে পাপ সৃষ্টি করবে, কিন্তু অনেক কিছু আপনাকে দিতেও পারে। কিন্তু মঙ্গল আপনাকে সবসময় বিতর্কে যাবে, এবার কাজই হচ্ছে তাই বিতর্ক সৃষ্টি করা। সেখান থেকে ডিভয়েড থাকাটা সবসময় দরকার আছে। বিতর্ক না থাকলে অনেক কিছু থেকেই করা যায়। তো যাই হোক, আপনারা স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। যাদের শরীরের ওয়েট বেশি আছে তারা আমাদের পায়ের অর্থাৎ থাই পোর্শন থেকে পায়ের ফিট পোর্শন পর্যন্ত নজর দেবেন। বোথ অর্থোপেডিক এবং তার সাথে মাসল রিলেটেড জায়গাও কিন্তু নজর দেবেন, সমস্যা আসতে পারে। যাদের ক্ষেত্রে একটু পুরুষ মহিলা এখন সবাই চেষ্টা করে একটু হিলযুক্ত জুতো পরা, তো সেটা যদি অভ্যাস থাকে তবেই পরবেন, তবে না পরাই শ্রেয়। সমস্যা কিন্তু আসতে পারে কোনো কারণে, পা মুচকে যাওয়া বা অ্যাঙ্কেলে চোট পাওয়া এই জাতীয় সমস্যা। একটু সাবধানে থাকবেন। আমি মোটমাট 3টে জায়গা সাবধান থাকতে বলেছি। এক হচ্ছে অর্থোপেডিক, পেটের পোর্শন, বিশেষত আপার অ্যাবডোমিনাল পোর্শন, আর ফিমেলদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন। যাদের চোখের পাওয়ার খুব কোনো কারণে দ্রুত রেইজ করছে বা স্কিনে কোনো ট্রাবল তৈরি করছে, তারাও কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন, নাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আর একটা জিনিস বলছি, যারা ভেহিকেল কেনবার প্ল্যান করছেন বা এরকম কিছু, তাদের বলবো অন্তত নভেম্বর মাসের 8-10 তারিখ পর্যন্ত একটু পেন্ডিং রাখুন। হ্যাঁ, অবশ্যই আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন আপনার ছক। আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি একেবারে, বাট আমি বলবো অ্যাজ এ হোল জেনারেল প্রেডিকশন, আপনি যে কোনো দশা অন্তর্দশা আপনার ছক যেরকম থাকে এই সময়টা না ক্রয় করাই ভালো। ভেহিকেল, বিশেষত 4 হুইলার যেটাতে একজনের বেশি লোক চড়া যায়, এরকম কোনো ভেহিকেল সেটা কিনবেন না দয়া করে। আর যেটা করবেন না সেটা হচ্ছে কোনো ফিনান্সিয়াল বড় ট্রানজাকশনের মধ্যে দিয়ে এই সময়টা যাবেন না। নভেম্বর থেকে আবার সেটা করতে পারেন, বেটার টাইম আছে। কর্কট লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই সারা মাস কীরকম যাবে। দেখুন, কর্কট লগ্নের হাফ অফ দ্য মান্থ রবি থাকবে লগ্নে। হ্যাঁ, সেকেন্ড হাউসের লর্ড লগ্নে থাকবে এবং হাফ অফ দ্য মান্থ সে সেকেন্ড হাউসেই বসে থাকবে। তো রবি মঙ্গলের মতো প্ল্যানেট, বারবার বললাম যে রবির যে গুণাবলীর মধ্যে প্রথম যেটা গুণাবলী সেটা হচ্ছে আমি হচ্ছে আমিত্ববাদ, অর্থাৎ পুরো মেটেরিয়াল জায়গা। আমি বলে কোনো আইডেন্টিফিকেশানই নেই, আপনি হচ্ছেন আপনার সোল। আমরা যখন বলি, ধরুন মোবাইলে রেকর্ড করছে আমার মোবাইল, তো আমার চোখ, আমার কান, তার মানে আমি কে? আমার থেকে সেপারেট তো, আমার বডিটা আমি নই। বলছি দেখুন আমার হাত, তার মানে আবার এই পেনটাকেও বলছি আমার পেন, তার মানে হাত আর পেনটা কার্যত সমানই। মানে এটা আমার আইডেন্টিটির বাইরে, বডি আপনার আইডেন্টিটি নয়। আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে আমাদের বডিটা আমাদের আইডেন্টিটি, কিন্তু আমরা বলার সময় বলি, কিন্তু কখনো আমরা বলি না যে আমাদের কোনো স্পিরিচুয়াল এডুকেশান নেই ছোটো থেকে। এগুলোর মধ্যে কিছু ব্যাপার নয়, শেখালেই খুব সহজে শেখা যায়, কিন্তু কেউ শেখান না। আপনাকে যেটা বোঝানো হয় যে আপনি, সেটা আপনি ননই অ্যাকচুয়ালি। আপনি হচ্ছেন আপনার সোল, যেটা আমরা বলি যন্ত্র আরুরানি, অর্থাৎ যন্ত্রের ওপরে আরূঢ় হয়ে রয়েছে। যন্ত্রটি হচ্ছে, গাড়িটি হচ্ছে গাড়ির ইঞ্জিনটা বাদ দিয়ে দিন, বাকি গাড়ি আর চলবে না। তো সেই ইঞ্জিনটা হচ্ছে আমাদের সোল, এবং এন্টায়ার বডিটা তার একটা পোশাক, খোলস। সোলটা যদি বডি লিভ করে যায়, আপনার বডি যত বড়ই হোক, সে আপনি 8 ফুট লম্বা হন আর 1 ফুট হন, তো পার্থক্য একই হবে। আপনি একটা তখন পাথরে পরিণত হবে, প্রাণহীন। সেটাই আমাদের শেখানো হয়। আপনারা যারা আইন কানুন পড়েছেন বা বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে চাকরি বাকরি করেছেন, তারা জানেন যে অনেক সময় দেখবেন, আমাদের খুব বাজে কথা উদাহরণ দিচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে অনেক সময় অ্যাম্পিউটেশন অফ লিমস হয়ে যায়, হাত পা কেটে বাঁধ হয়ে যায়। তখন ওই কনসার্নড আইওকে, মিনিমাম লেভেল অফ দি সাব ইন্সপেক্টর, তাকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হয়। ডেথ সার্টিফিকেট মানে এই যে অঙ্গটা এটি মরে গেছে, মানে ওই অঙ্গটা যদি কোনোদিন কোনো অপরাধের সাথে যুক্ত হয়, তাহলে আপনি অপরাধী বলে বিবেচিত হবেন না। ওই অঙ্গটা তখন একটা যন্ত্র হতে পারে। খুব খারাপ উদাহরণ দিচ্ছি, কিন্তু শুনতে খুব খারাপ লাগছে হয়তো কিছু মানুষের।
কে যদি একটা মনে করুন আপনার হাত বা পা কোথাও জায়গায় একটা পুঁতে দেওয়া হয়েছে, সেখান থেকেও যদি সেটা বার করে কেউ সেটাকে ব্যবহার করে, তখন সেটা আপনি নন। আর পরিষ্কার বোঝার চেষ্টা করুন, তার মানে আপনি কি, আপনার হাতটা না থাকলেও তো আপনিই আছেন, আপনার আইডেন্টিটি তো একই আছে। তার মানে আপনি আপনার এই সোলটা, যেটাই অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমাদের ডিসগাইজে রাখা হয়, যে আমাদের আইডেন্টিটি বোঝানো হয় না। কিন্তু আমরা কথায় সবসময় বলি, এই দেখ আমার চোখে একটা কি পড়লো, আমার চোখ, আমি চোখ বলি কখনো? আমার হাত, আমি হাত বলি কখনো? আমার কোনো বডি পার্টসই আমার সাথে যুক্ত না, আমার আইডেন্টিটিটাই আলাদা। দ্যাট ইজ দ্য বেসিক, যেটা আমাদের কখনো শেখানো হয় না। আমাদের গীতার 2nd অধ্যায়ে ভগবান সাংখ্যযোগে বলেছে, বারবার এক কথা বলেছে। আমার দেখবেন টেন্ডেন্সি আছে, বারবার বহু লোক আমাকে এরকম বলে যে আপনি এক কথা এতবার বকর বকর করতে থাকেন এরকম। আমরা কি একবারে বুঝি না? আমি মনে মনে বলি যে হয়তো আপনি বোঝেন, কিন্তু বহু মানুষই বোঝে না। কারণ আমি বারবার বললাম, এই ঈশ্বরের নির্দেশ অমান্য করে কোনো কাজ করি না। ঈশ্বর যখন একটা কথা বারবার বলেছে, সেটা কলিযুগের জন্য বলেছে। এই যুগের মানুষের স্মৃতিশক্তি বলুন, মানুষের দৈহিক ক্ষমতা বলুন, সব কিছু কম। আমার নিজেরও কম, বা যাদের বলছি তাদেরও হয়তো আমার থেকে বেশি হতে পারে, কিন্তু কম অ্যাকচুয়ালি। তো সেই কারণে বারবার বলি, এত বড় সাংখ্যযোগের অধ্যায়টা এক কথা বারবার বলে গেছে বিভিন্ন উদাহরণের মাধ্যমে। তার মানেটা কি? স্ট্রেস দিচ্ছে সেখানে সেই কথাটার উপর। মানে সেই আইডেন্টিটিটা বোঝার চেষ্টা করুন। তো যখনই রবি বা মঙ্গলের মতো প্ল্যানেটে সে ঢুকবে না, আপনার অ্যাসেন্ডেন্টে আপনার মধ্যে ইগো বাড়িয়ে দেবে, আমিত্ববাদ। তখন আপনার বডি আপনি হয়ে যাবেন, আপনার সোল আপনি ভুলে যাবেন আপনার ভেতরে আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই সময়টা, হাফ অফ দ্য মান্থ। এবং পরের হাফটাও কিন্তু তার টেন্ডেন্সি কিছুটা বজায় রাখবে, কারণ কেতুর নক্ষত্রে থাকবে রবি প্রথম 13 দিন। তো সেই সময়ও কিন্তু ও গান্ডানটা যোগ হবে, তারপরে কিন্তু সে কেতুর নক্ষত্রে চলে যাবে। এবং অশ্লেষা নক্ষত্রে কিন্তু রবি খুব অ্যাক্টিভ রোল প্লে করে, মাথায় রাখবেন। লাস্ট 13 দিন, মানে মনে করুন যে অগস্ট মাসের 3-4 তারিখ থেকে অগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু অশ্লেষা নক্ষত্র দিয়ে পাস করবে রবি। সে সময় কর্কট লগ্নের কিন্তু মধ্যে কিন্তু ইগো প্রবলেমটা বেশি বাড়িয়ে দেবে। ইগো প্রবলেম বাড়ানোর জন্য আপনার স্পাউসের সাথে কিন্তু নিত্য নৈমিত্তিক সমস্যা বাড়বে। আপনার স্যাটার্ন রয়েছে, অলরেডি অবস্থান করছে এখন 7th হাউসে। যতই বৃহস্পতি থাক, আমি বারবার বলেছি, বৃহস্পতি সব দিক থেকে শুভ গ্রহ, সব কিছু আছে। শনির থেকে শুভ নয়। শনি কীরকম শুভ? শনি হচ্ছে জাজ। শনির মধ্যে কোনো মার্সির ব্যাপার নেই। ভালো কাজ করলে রিওয়ার্ড, নাহলে রেট্রিবিউশন। মাঝামাঝি কোনো জায়গা নেই যে আপনাকে পাস করিয়ে দিলাম একটা ছোট গলি দিয়ে, এরকম হবে না। তো শনির এফেক্ট আপনাকে পেতে হবে, এবং এখন অনেক দিন পেতে হবে। সুতরাং বাড়িতে নিজেকে শান্ত রাখবেন, ইগোকে কন্ট্রোল করবেন। কারণ মঙ্গলও আপনার রাহুযুক্ত হয়ে আছে, আর তারপরেও মঙ্গল আপনি 11th হাউসে থাকবে, এবং থেকে এসে তার 4র্থ দৃষ্টিতে দেবে আপনার 2nd হাউসে। অর্থাৎ আপনার বাণীর মধ্যে কঠোরতা চলে আসবে, কথাবার্তার মধ্যে অত্যন্ত মানে কি বলবো, কঠোর। এবং কর্কট, বারবার বলছি যে এটা হচ্ছে ইমোশন, ভালোবাসা, আপনার হবি, আপনার যখন প্রফেশন হয়ে যাবে, ভালোবেসে আপনি গান করছেন ছোটোবেলা থেকে, সেটাই আপনার প্রফেশন হয়ে গেল। এইরকম টাইপের কাজের জন্য কিন্তু এরা, এই ঘর সব থেকে উৎকৃষ্ট ঘর, যেখানে প্রাইমারি ক্রিয়েটিভিটি এক্সিস্ট করে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 31 এবং 1 তারিখের সময় কিন্তু দেখতেই পারলেন। সে সময় আমি প্রথমেই বলেছি যে চন্দ্র থাকবে লিওর ঘরে। এ সময় কিন্তু আপনাদের হাতে মানি আসবে, এবং আপনারা পরিবার নিয়ে কিন্তু সুখে শান্তিতে এ সময় থাকতে পারবেন। যার যেরকম ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র অনুসারে কিন্তু থাকতে পারবেন বেটার। 2 তারিখ এবং 3 তারিখ এই সময়টা কিন্তু ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার করার জন্য, আপনার ভিগিয়ারকে, আপনার স্ট্রেংথকে বেটার করার জন্য কিন্তু টাইম। 4 এবং 5 তারিখ বাড়িতে সুস্থ থাকবেন, এবং পিসফুলি, হ্যাপিলি, বিশেষত বাড়ির মা, কাকিমা, জেঠিমা, যারা গার্জিয়ান আছেন, তাদের নিয়ে শান্তিতে থাকার সময়। 6 তারিখ থেকে 8 তারিখ 2:45 পর্যন্ত, 6 তারিখ ভোরবেলা 4:10 থেকে, এই সময়টা কিন্তু প্রেম প্রণয়ের জন্য বেটার। সন্তানদের মানে উচ্চ যে মার্গে লেখাপড়ার জন্য বেটার টাইম, সন্তানদের সাথে সুসম্পর্কের জন্য বেটার টাইম।
হায়ার এডুকেশন কিন্তু এ সময় বেটার টাইম আছে। 2:45-8 থেকে কিন্তু 10 তারিখ 6টা পর্যন্ত, মানে 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ 6টা পর্যন্ত এই সময়, মানে সন্ধে 6টা পর্যন্ত কিন্তু আপনার একটু নেগেটিভ টাইম আছে। এই সময় আপনি কোনো সমস্যায়, অর্থাৎ কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে জড়িয়ে যেতে পারেন, সেটা কথাবার্তা রিলেটেড হতে পারে। মঙ্গল তার 1-1.5 দিন আগেই ঢুকবে, এসেই আপনাকে প্রথম যেটা করবে সেটা হচ্ছে আপনার কথার মধ্যে কর্কশতা বৃদ্ধির চেষ্টা করবে। বারবার বলছি যে মঙ্গলের কাজ কিন্তু নেগেটিভ কাজ সবসময়। মঙ্গল অতিরিক্ত ফোর্সের প্ল্যানেট, যার মধ্যে নিজের কন্ট্রোলিং অথরিটি নেই সেই ফোর্সের। মঙ্গল এত ফোর্স জেনারেট করতে পারে, নিশ্চয়ই রবির মতন নয়, কারণ রবি সমস্ত ফোর্সের আধার, কিন্তু সে যেটা করবে সেটা এত অতিরিক্ত ফোর্স জেনারেট করবে এবং সেটাকে কিন্তু ক্যারি করার জন্য যে ক্ষমতা থাকে সেটা মঙ্গলের মধ্যে নেই। তার ফলে মঙ্গল কি করবে, একটা প্রথমে আগুনটা সে লাগিয়ে দেবে, তারপরে সেটা কন্ট্রোল করতে পারবে না, ব্যাপারটাতে বিধ্বস্ত হয়ে যাবে পরিস্থিতি। তার ফলে নিজেদের সংযত রাখবেন। যখনই দেখছেন যে ক্রোধ, কোনো কারণে ঈর্ষা, যে কোনো রিপু আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে, যেটা ন্যাচারাল সেটা ন্যাচারালের থেকে যখনই বৃদ্ধি পাবে আপনি তখনই বুঝবেন যে আইদার মঙ্গল অথবা শুক্র, এবং রাহু তো সবসময় চেষ্টা করবে কোনো না কোনোভাবে বসে আপনাকে কিন্তু ডিস্টার্ব করবে। আপনি নিজেকে সেখান থেকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন, সেলফ কন্ট্রোলিং অথরিটি যেন থাকে। অর্থাৎ অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম শুনছেন শুধু ঘুমানোর জন্য তো নয়, রাত্রিবেলা চালিয়ে দিয়ে রেডিও শোনার মতন ঘুমিয়ে পড়লাম, এরকম ব্যাপার নয়। সেটাকে যদি কাজে না লাগাতে পারেন তাহলে সেটার কোনো মানে নেই। পৃথিবীর যে কোনো বিদ্যে সেটাকে যদি কাজে না লাগানো যায় তাহলে সেই বিদ্যের কী মানে আছে? এর মতন মানে এফেক্টিভ বিদ্যে খুব কম আছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমাকে অনেক এখনকার দিনের বাচ্চা ছেলেপেলে যারা ধরুন অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, আমাকে অনেকেই বলে আপনি এরকম, আমি অনেককেই বলি যে আপনি আমার থেকে বেশি বিজ্ঞান পড়েননি। আমি দীর্ঘদিন পড়েছি, কিন্তু তার মানে এটা নয় যে এইটা হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে তো বিশেষ জ্ঞান, এটা বিশেষ জ্ঞান। আপনি কেন ভাবছেন এটাকে এভাবে? আপনার জন্ম যদি ক্যালিফোর্নিয়াতে হতো তাহলেও এটা অ্যাপ্লিকেবল হতো। সেখানকার লোক চর্চা করেন কি না আমি জানি না, হয়তো করেন, খুব মুষ্টিমেয় লোক করেন, কিন্তু অ্যাপ্লিকেবল তো অবশ্যই হবে সেখানের ক্ষেত্রেও। এটা মাথায় রাখবেন সবসময়। 10 তারিখ 6টার পর থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু এই সময়টা আপনার স্পাউসের সাথে রিলেশন বেটার হবে, এবং এই সময়টি খুব রোম্যান্টিক টাইম যাবে আপনার এন্টায়ার মান্থের মধ্যে। অ্যাকচুয়ালি 16 তারিখ পর্যন্ত রোম্যান্টিক টাইম আছে। এই সময়টাকে আপনারা উপভোগ করবেন। দেখুন, চন্দ্র একমাত্র প্ল্যানেট খুব, সে কিন্তু 8th হাউস এবং 12th হাউসেও ভালো ফল দেয়, শুক্রও দেয়, শুক্র সব জায়গায় ভালো ফল দেয়। মঙ্গলের মতন শুক্রেরও 3টে নবাংশ আছে, যে 3টে নবাংশে শুক্র ভালো ফল দেয় না। অ্যাকচুয়ালি শুক্র 6টা নবাংশে ভালো ফল দেয় না, কিন্তু 3টে নবাংশে মাঝারি লেভেলের ফল দেয়। আর তার মানে আমি 102খানা নবাংশ মানে এক্সক্লুসিভলি ধরে নিতে পারি শুক্র কিন্তু অ্যাক্টিভলি রোল প্লে করে, ফল দেবেই সে। শুক্রের ফল কি? রিপুর ফল। সবসময় আমাদের যত রকম রিপু আছে সেই সমস্ত রিপুর সাথে শুক্র জড়িত, তো সেই ফলটা আপনারা পাবেন। আচ্ছা, 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত একটু স্ট্রেসফুল টাইম যাবে। কোনো কারণে একটু অতিরিক্ত টেনশন আসতে পারে, একটু মানিটারি টেনশন আসতে পারে, একটু মানি লকিং হয়ে যেতে পারে কোনো কারণে 2 দিনের জন্য। তারপরে আবার ঠিক হয়ে যাবে। একটু শরীরের দিকে নজর দেবেন, যাদের হার্টের ক্ষেত্রে ট্রাবল আছে তারা কিন্তু একটু বেশি নজর দেবেন। 14 তারিখ থেকে 16 তারিখ প্রায় ধরুন 8টা পর্যন্ত রাত্রিবেলা, এই সময় আপনার স্পিরিচুয়াল আপনার এভলভ অনেকটা বেশি হবে, আপনার বাবার সাথে সম্পর্ক বেটার হবে, আপনি কোনো স্পিরিচুয়াল কোনো ট্রাভেলিংয়ে যেতে পারেন। অ্যাজ এ হোল সময়টা কিন্তু বেটার আছে। আপ টু 18 তারিখ এই সময়টা কাজের জায়গা খুব বেটার আছে, অ্যাপ্রিসিয়েশন পাবেন এবং নতুন কোনো জব অপরচুনিটিও আপনার আসতে পারে। 21 তারিখ 6:30 পর্যন্ত, মাফ করবেন 19 তারিখ 6:30 সকালবেলা থেকে 21 তারিখ প্রায় 7:20 পর্যন্ত এই সময় আপনার কিন্তু ইনভেস্টমেন্টের টাইম। আপনার
আপনার ক্ষেত্রে আমি বলবো যে ওল্ড এজ প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব বেটার টাইম। বন্ধুবান্ধবদের নিয়ে একটা বেটার কোনো মিউচুয়াল কনসেন্ট তৈরি করে সামনের দিকে এগোনোর সময় আপনাকে খুব বেটার ফল দেবে এই সময়টা। 22 এবং 23 তারিখের সময়টা হেলথের জন্য কিন্তু এক্সক্লুসিভলি একটু খারাপ ফল দেবে। শরীরকে খুব সাবধান রাখবেন। আমাদের শরীরের শতকরা 80% অংশই, 75 থেকে 80% অংশই জল দিয়ে তৈরি করা। সুতরাং জলের ভারসাম্য যখন বিঘ্নিত হয় শরীরে সমস্যা হয়। দেখবেন অমাবস্যা পূর্ণিমার সময় এই কিছুদিন আগে কোটাল গেল, যখন দেখেছেন যে সুন্দরবন এরিয়ায় বা বিভিন্ন মিডল ইস্টের দেশেও কিন্তু জল ঢুকে গেছে। তো যারা অ্যাস্ট্রোলজি বিলিভ করেন না তাদের আমি বলি যে আমাদের শরীরটা কী দিয়ে তৈরি? জল দিয়ে। সুতরাং আমাদের বডিতেও। তারা আবার তর্ক করেন যে বাচ্চাদের তো হয় না। আর বাচ্চাদের কি করে হবে? জম্মু কাশ্মীরে এফেক্ট হবে কখনো? জল আসলে ওখান পর্যন্ত জল যেতে তো সময় লাগবে। তার মানে কি ওখানে এফেক্ট হচ্ছে না? ওখানেও এফেক্ট হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উপরে রয়েছে? অনেক উপরে রয়েছে। কলকাতা সমুদ্রপৃষ্ঠ থেকে কত উপরে রয়েছে? বেশি তো উপরে নয়। তার সাপেক্ষে দার্জিলিং অনেক উপরে রয়েছে। তো সেখানে এফেক্ট হবে, কম হবে, সেটা বোঝা যাবে না। তো বাচ্চাদের ক্ষেত্রে শারীরিক স্ট্রেংথ অনেক বেশি থাকে। তো বেশি থাকে বলে তার এফেক্টটা অনেক কম থাকে। যত আমাদের বয়স বৃদ্ধি হতে থাকে যত শরীরের আমাদের সেন্সেস আসে, বার্ধক্য আসে, তত আমরা সেগুলো বুঝতে পারি। শরীর হচ্ছে একটা বাঁধের মতন মেটেরিয়াল জায়গা। এটা একটা বাঁধ যেরকম ঠেকিয়ে রাখে সেরকম একটা বয়স পর্যন্ত ঠেকিয়ে রাখে, তারপরে ঠেকাতে পারে না। তখন আমাদের মেডিসিন নিতে হয়। মানে পরিষ্কার ভাষায় আমাদের ঠেকা মারতে হয় তখন বিভিন্নভাবে আমাদের নিজেদের দাঁড় করিয়ে রাখার জন্য। এবং তারপরে এমন একটা সময় আসে যখন মেডিসিনেও আর কোনো কাজ করে না। তাহলে ডাক্তারবাবুরা সবাই অমর হয়ে থাকতেন, তারাও মরে যায় একটা বয়সের পর। তো তারপরে চলে যায়। প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে কেউ যেতে পারবে না, অমর কেউ হতে পারবে না, সম্ভব নয় সেটা। আর কেউ যদি এই চেষ্টাটা করে সে সব থেকে বোকার মতো চেষ্টা করবে। যেটা আপনাকে অ্যাক্সেসিবল করতে দেয়নি ঈশ্বর, আপনাকে পূর্বজন্মের কথা অ্যাক্সেসিবল করতে দেয়নি। সুতরাং আপনি যদি অ্যাক্সেসিবল করলে আপনি এত দুঃখ বেদনা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতেন। আমাদের বিখ্যাত সিনেমা আছে, দেখবেন। সিনেমাটি যিনি বানিয়েছেন তার মস্তিষ্ক তো নর্মাল মানুষের থেকে ধরে নেওয়া হয় একটু বেশি মস্তিষ্ক তার আছে, কারণ তিনি সারা পৃথিবী থেকে সমাদৃত। তো তিনি দেখবেন তিনি অদ্ভুত একটা জায়গা রেখে গেছেন, যে বিগত জন্ম নিয়ে তিনি সেই জায়গাটাকেও স্টাবলিশ করেননি, যাতে যুক্তিবাদীরা কোনো কারণে খুব অসন্তুষ্ট হন। আবার সেটাকে একেবারে অবজ্ঞাও করেননি, যারা এটাকে বিশ্বাস করেন সেই জায়গাটা থেকে তারা কোনো কষ্ট পান। তিনি একটা মাধ্যম পন্থার মতো জায়গা দিয়ে গেছেন। এটাকে ইন্টেলিজেন্স বলে অ্যাকচুয়ালি, গভীর ইন্টেলিজেন্স। এরা হচ্ছে রবির লোক অ্যাকচুয়ালি। রবি এরকম গভীর ইন্টেলিজেন্স দেয় মানুষকে। অর্থাৎ কোনো স্বার্থকে বিঘ্নিত করিনি। আমি সেই বিখ্যাত মানুষটির বহু মানে আমি সব বই পড়েছি, আমার কাছে সব বই আছে। একদম প্রাথমিক ক্ষেত্রে যে সমস্ত ছোটোখাটো পত্রিকা বেরোতো সেই বইও আমার কাছে আছে, তার বাবার বইও আমার কাছে আছে। তো আশা করি অনেকের কাছেই আছে। আমি সেটা দেখেছি। এরকম তার বহু গল্পে এরকম লেখা আছে, এরকম ধরনের, যেখানে তিনি বিভিন্ন হিপনোটিজম বা যেখানে তিনি বিভিন্ন পূর্বজন্ম, যেখানে তিনি বিভিন্ন এই জ্যোতিষবিদ্যা এসব নিয়ে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু কখনো কোনো কনক্লুসিভ কথা বলেননি। অর্থাৎ তিনি নিজে বিশ্বাস করতেন বা করতেন না সেটা নিয়ে তিনি কখনো কোনো মন্তব্য করেননি। তো যখন কোনো কিছু পড়বেন, আমি সবসময় বলি ইউ শুড রিড বিটুইন দ্য লাইন্স। অর্থাৎ তার মর্মার্থটা নেওয়ার চেষ্টা করবেন, সেই মানুষটা অ্যাকচুয়ালি কি বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ কাউকে দুঃখ না দিয়ে কোনো কাজ করাটাই হচ্ছে জীবনের মনুষ্য ধর্মের, মেটেরিয়াল ধর্মের সব থেকে বড় গুণ। সেইটুকু অন্তত মেনটেন করবেন প্রত্যেকে। 24 থেকে 26 তারিখ পর্যন্ত এই টাইমটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, অর্থাৎ আত্মোপলব্ধি করবার সময়। যেহেতু বারবার বলছি যে যখন বকরি হয়ে যাবে শনি, এক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না। অর্থাৎ কর্কটের ক্ষেত্রে কিন্তু একটু কনস্ট্রেন টাইম আপনাকে দেবে পরের 5 মাস। 5 মাস মানে শুরু হয়েছে একটু আগে থেকে। আমি শনি বকরির টাইম থেকে
আপনাকে ধরছি, সেই সময়টাকে ইনক্লুড করে 5 মাস বলেছি, নভেম্বর মাসের মিড পর্যন্ত আপনাকে কিন্তু একটু চাপের মধ্যে রাখবে। যতই আপনার বৃহস্পতি 9th হাউসে অবস্থান করুক, একটু একটু টান সময় দেবে এই সময়টা, একটু খেয়াল রাখবেন এবং এই পরিকল্পনা অনুসারে নিজের একটা ভবিষ্যতের একটা রোড ম্যাপ তৈরি করে নেবেন এই সময়। 26 থেকে 28 তারিখ সন্ধে প্রায় 6:50 পর্যন্ত এই সময় মানি ফ্লো দেবে এবং ফ্যামিলি নিয়ে, বিভিন্ন রকমের বন্ধু বান্ধব নিয়ে, বিশেষত যারা নিয়ার বাই ফ্রেন্ডস অ্যান্ড যারা কিথ অ্যান্ড কিনস আছে তাদের নিয়ে আপনি এই সময়টা কাটাবেন। 29 এবং 30 তারিখ, 31 তারিখও প্রায় ভোরবেলা পর্যন্ত এই সময়টা পিসফুলি নিজের আত্মীয় স্বজন, বিশেষত বাড়ির মা, কাকিমা, জেঠিমা এদের নিয়ে অনেক শান্তিতে পিসফুলি বাড়িতে থাকতে পারবেন উইথ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। কর্কট লগ্নের ক্ষেত্রে একটা জিনিস শুধু বলবো, দেখবেন মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট, তো মঙ্গল যেখানে এসে অ্যাকচুয়ালি এখন থাকবে সেই সময়টা আপনাকে প্রচুর স্ট্রেংথ দেবে, প্রচুর এনার্জি দেবে, কিন্তু এই এনার্জি কন্ট্রোল করার জায়গাটা কিন্তু নেই। রবির দ্বাদশ ভাব হচ্ছে চন্দ্রের ঘর। হ্যাঁ, কেন দ্বাদশ ভাব দেওয়া হয়েছে আপনাদের অনেকবার আমি ভিডিওতে বলেছি। তো দ্বাদশ ভাব চন্দ্রের জন্য চন্দ্রের কিন্তু আত্মসংযমটা একটু কম আছে। চন্দ্র ভাবের দ্বারা সহজে ভেসে যাওয়া, ইমোশন অ্যাফেক্টেড বেশি, এবং সেটা যদি পুরুষের মধ্যে আসে তাহলে পুরুষ মানে প্রকৃতি অনুসারে প্রাকৃতিক যে বিধান সেখানে পুরুষকে একটু দৃঢ় দেখানো হয়েছে, মাদের দেখানোর হয়েছে একটু নরম, যারা স্নেহ মায়া মমতা বেশি প্রদান করবে, ন্যাচারাল যে মানে ডিফারেন্সিয়েশন যেটা রয়েছে। তো এই ক্ষেত্রে যারা পুরুষ আছেন কর্কট লগ্নের ক্ষেত্রে, তারাই সময়টা একটু বেশি সাবধানে থাকবেন এবং ভেহিকেল চালাবেন খুব সাবধানে, একটু সমস্যা তৈরি করতে পারে। শরীরের ক্ষেত্রে বলবো পেটের সমস্যা, কিডনিতে যদি কারোর ট্রাবল থাকে সেখানে সমস্যা, গল ব্লাডারের প্রবলেম, এবং আপনাদের যদি ইউরিনারি ব্লাডারে কোনো প্রবলেম থাকে এবং অর্থোপেডিক প্রবলেম থেকে সাবধানে থাকবেন। ডান পায়ে একটু বেশি নজর দেবেন এই সময়টা। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, সিংহলগ্নের ক্ষেত্রে এই মাসের প্রথমেই বলেছি যে 16ই জুলাই থেকে 16ই অগস্ট অবধি যে সময় যাবে, দ্বাদশে রবি থাকবে। দ্বাদশে রবি থাকা একমাত্র স্পিরিচুয়াল কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন, যারা বিভিন্ন স্পিরিচুয়াল টেক্সচার কাউকে পরামর্শ দেন, বা বিভিন্ন যারা বিদেশের সাথে বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা পরিষ্কারভাবে 200 কিলোমিটারের বাইরে কোনো পর্যটন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বেটার টাইম দেবে। বাকিদের জন্য কিন্তু এই সময়টা হচ্ছে নিজের ভালো টাইম আসার জন্য ওয়েট করে বসে থাকা কম্পারেটিভলি। কারণ রবি দ্বাদশে এসে যেটা প্রথম করবে সেটা হচ্ছে আপনার এক্সপেন্ডিচারকে বাড়িয়ে দেবে, আপনাকে বিভিন্ন অহেতুক ঝামেলার মধ্যে নিয়ে যাবে, রাতের দিকে ঘুম নষ্ট করবে, ইমপেশেন্ট করবে, এক্সশন করবে। কারণ ও নিজের বাড়ি দেখতে পাচ্ছে কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছাতে পারছে না, এবং প্রত্যেক দিন 1 ডিগ্রি করে এগোচ্ছে। ও দ্রুত পৌঁছানোর চেষ্টা করবে নিজের বাড়িতে, কারণ ওর বাড়িটা হচ্ছে মূল ত্রিকোণ, ওর রাজধানী, সবটাই ওর জায়গা, কিন্তু ওর রাজধানীতে বেশি সিকিউর সবসময়। তো সেখানে আসবারও দ্রুত চেষ্টা করবে এবং তার ফলে আপনার মধ্যে ইমপেশেন্সটাকে বেশি বাড়িয়ে দেবে। সেটাকে কন্ট্রোল করবেন যতটা সম্ভব আর কি। আমি একটু তারিখ ভিত্তিক বলে দিচ্ছি। 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি মানে পিসফুলি এবং ট্র্যাঙ্কুইলিটির সাথে বাড়িতে বসবাস করতে পারবেন, এবং কাজের জায়গা এই সময় আপনাকে কিন্তু বেটার ডেভেলপমেন্ট দেবে। বারবার বলছি যে বৃহস্পতি যেই না বকরি হয়ে যাবে, বকরি হয়ে 7 দিন পর থেকে কিন্তু আপনি মার্গী থাকা অবস্থায় 8th হাউসে থাকার যে এফেক্ট পেয়েছেন তার থেকে কিন্তু বেটার এফেক্ট আপনি পাবেন। কত বেটার এফেক্ট কেউ যদি আমায় প্রশ্ন করে, বলবো 25 থেকে 30% বেটার এফেক্ট পাবেন। 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে প্রেম প্রণয়ের জন্য উৎকৃষ্ট সময়, সন্তানদের জন্য বেটার টাইম। সিংহের যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে, আমি অনেকবার বলেছি যে রাজার কোনো বন্ধু থাকে না। হ্যাঁ, রাজা একাই থাকে, একাই বাঁচে এবং একাই সে করে, এবং যতদিন তার পাওয়ার এবং স্ট্রেংথ থাকে ততদিন সে সেটাকে ভোগ করে, তারপর কিন্তু সে একদম একা হয়ে যায়। তো সেই একা হওয়ার জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব খেয়াল রাখবেন এবং
সেটাকে এক্সপ্যান্ড করবেন যাতে সবার সাথে সুসম্পর্ক রাখতে পারেন। ওসব ইগো টিগো দেখিয়ে কোনো লাভ নেই, আপনি চলে যাবেন, কেউ খোঁজ রাখবে না আপনার পৃথিবীতে। বাস্তবিক আমরা যারা পারিপার্শ্বিক পরিস্থিতি যারা চলে গেছে পৃথিবী থেকে, আমরা কজনের খোঁজ রাখি, সুতরাং আমাদেরও খোঁজ কেউ রাখবে না। এটাও খুব স্বাভাবিক নিয়মে, এটুকু কমন সেন্স তো থাকা উচিত মানুষের। 7 থেকে 9 তারিখ পর্যন্ত এই সময়টা একটু স্ট্রেসফুল টাইম। কোয়ারেলের মধ্যে যাবেন না, বিতর্ক বিবাদ এড়িয়ে চলবেন, কনস্পিরেসি হতে পারে, শান্ত থাকবেন যতটা সম্ভব। রবির বুদ্ধি সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি আছে, সব থেকে জ্ঞানের আধার রবি। হ্যাঁ, বিভূতিষ্মানকে ভগবান সব থেকে বেশি গুণ দিয়েছে, তো সেই গুণকে ব্যবহার করুন। ইগোকে ছেড়ে দিন, ইগো জীবনের কোনো কাজে আসে না মানুষের। ইগো মানুষের শুধু দ্বন্দ্ব বাড়ায়, ইগো থেকে বেরোনোর চেষ্টা করুন, পরিষ্কার ব্যাপার। 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ব্যবসা করছেন তাদের জন্য বেটার, স্পাউসের সাথে রিলেশনের জন্য বেটার, যারা কিছু নিজেকে নতুন করে রিএক্সপ্লোর করতে চান তাদের জন্য খুব বেটার টাইম আছে। 14 থেকে 16 তারিখ খারাপ সময় আছে, এই সময়টা স্ট্রেসফুল যাবে। কোনো কারণে আপনার যেটা উইক পয়েন্ট, অর্থাৎ মান সম্মানে আঘাত লাগতে পারে, অপমান হতে পারে, আপনার শ্বশুরবাড়ির সাথে আপনি গণ্ডগোলে জড়িয়ে পড়তে পারেন। রবির লোকের সব থেকে বড় সমস্যা আছে, রবির লোক একটু হ্যাঁ হ্যাঁ করা লোক পছন্দ করে সবসময়, অর্থাৎ রাজার যেটা বেসিক প্রকৃতি হয়। সেই বিখ্যাত সিনেমা ছিল, সেই যারা কথা একটু আগে বলছিলাম তার বিখ্যাত সিনেমা আছে, তো সে রাজামশাই না পছন্দ করতে পারেন না, তো না পছন্দ করা যাবে না, বলা যাবে না, হ্যাঁ হ্যাঁ বলতে হবে সবসময়। অর্থাৎ হ্যাঁতে হ্যাঁ মেলানো লোক রবি পছন্দ করে, তার জন্য সে পয়সাও খরচা করতে রাজি আছে। পয়সা খরচা করা মানে বহু বুদ্ধিমান লোক কী করে, যে মানে যাকে বলা হয় হিন্দিতে বলা হয় চাপলুসি অ্যাকচুয়ালি ওয়ার্ডটা, হ্যাঁ, সেই আর কি নিজের ওই 4-5 জন লোক তার কথা শুনবে এবং তার হাতের তলায় থাকবে, এরকম ধরনের প্রকৃতি তারা পছন্দ করে। এটা রবির একটা বলতে পারেন নেগেটিভ জায়গা, এটা থেকে বেরোনোর চেষ্টা করুন। 17 থেকে 20 তারিখ পর্যন্ত আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য বেটার আছে, বাট রাহু আছে, আপনি যতটা স্পিরিচুয়াল চেষ্টা করবেন, আপনার শুরু থেকে যদি লেগেসি কাজ না থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা আপনি যেতে পারবেন না, বাট চেষ্টা করে যাবেন। 21 থেকে 23 তারিখ পর্যন্ত কাজের জায়গা খুব বেটার থাকবে, রবি তখন সিংহ রাশিতে ঢুকে যাবে মূল ত্রিকোণে এবং আপনাকে এক্সক্লুসিভলি বেটার ফল দেওয়া শুরু করবে, এবং যতটা বেটার আপনি পাননি তার থেকে অনেকটা বেটার কিন্তু আপনি হাফ অফ দ্য মান্থে পাবেন। এবং সেটাকে শুধু শরীরের রোগ থেকে সাবধান এবং রাতের দিকে হালকা খাবেন, প্রত্যেককেই বলা আপনাদের, পারলে দিনেও খাবেন হালকা খাওয়া, বয়স যদি 40 ক্রস করে যায় তাহলে তো অবশ্যই খাবেন, কিন্তু রাতের দিকে হালকা খাবেন, তবে ডক্টরসের অ্যাডভাইস অবশ্যই নিয়ে নেবেন। 24 থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়টা লং টার্ম ইনভেস্ট। দেখুন রবি হচ্ছে অর্থ, রবি হচ্ছে যশ, কলিযুগে মানুষের যশ আসে অর্থ থেকে। আমি অনেকবার বলেছি পৃথিবীর 10টা অর্থশালী লোকের নাম সবাই বলতে পারবে, 10টা পণ্ডিতের নাম অনেকেই বলতে পারবেন না, অনেকে পারবেন অনেকে পারবেন না। তো সেই জায়গা থেকে রবি মানিকে রিপ্রেজেন্ট করে, কার কত বৈভব আছে, শক্তি, স্ট্রেংথ, তো সেই স্ট্রেংথের জায়গা এই সময়টা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব বেটার টাইম আছে। 28 থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা একটু স্ট্রেসফুল টাইম, শরীরের দিকে একটু খারাপ হতে পারে, কোনো কারণে পাইলস ফিশার জাতীয় প্রবলেম আপনার বেড়ে যেতে পারে, কোনো কারণে পেটে যাদের আলসারের সমস্যা আছে বেড়ে যেতে পারে, এই সমস্যাগুলো থেকে একটু সাবধান থাকবেন। আর অর্থোপেডিক সমস্যা, বিশেষত যাদের যদি রিউমেটয়েড জাতীয় কোনো প্রবলেম থাকে তারা কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন। 31 তারিখ থেকে মোটামুটি 3 তারিখ মাঝরাত পর্যন্ত, মানে 2-3-এর জাম ছাড়ে, এই সময়টা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, আত্মোপলব্ধি করবেন, পরবর্তী মাস কীভাবে চলবে তার সম্পর্কে একটা ধারণা যাদের আপনার মধ্যে থাকে। অ্যাজ এ হোল শরীরের ক্ষেত্রে নজর দেবেন, আমি বারবার বললাম পেট পোর্শনে, রবি মানে পেট, আমাদের পেট অংশ, তো পেটের জায়গায় বেশি নজর দেবেন, তার সাথে অর্থোপেডিক জায়গায় নজর দেবেন, তার সাথে নিজের বিহেভিয়ারাল মানে নার্ভাস সিস্টেমে নজর দেবেন বেশি। মঙ্গলও আপনাকে যথেষ্ট স্ট্রেন দেবে, কাজের চাপও বেশ ভালোই রাখবে আপনার। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই লাস্ট আজকে আলোচনায়, সেটা হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হয়ে যাওয়ার টাইম আছে, কারণ আপনি চেষ্টা করবেন পরবর্তী অন্তত 4 মাস কোনো কিছু নতুন পরিকল্পনা না করা যেটাতে আপনার কোনো অর্থনৈতিক যোগ আছে, অর্থাৎ বিশেষত ব্যবসা যদি করেন, ইনভেস্ট করা বা এই জাতীয় জায়গার জন্য পরবর্তী 4 মাস একটু আটকে যাবেন। নভেম্বর মাসটা চলে গেলে আপনি আবার কাজ করতে পারেন সেই মোতাবেক। চলাফেরা করবেন খুব সাবধানে,
এবং নিজের বাক সংযম করবেন, নাহলে এমন কিছু কথা বলে দেবেন যাতে রিলেশন চিরকালের মতো নষ্ট হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি রিক্লেইম করতে পারবেন না কোনোভাবেই। নেগেটিভ আছে এবং চলাফেরা, বিশেষত উঁচু কোনো জায়গা থেকে নামা, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বাড়ির পরিবেশ বা যাদের সাথে খুব বিলাভড ওয়ান যারা আছেন তাদের সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখবার চেষ্টা করবেন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। 1 এবং 2 তারিখ এই সময়টা কিন্তু স্ট্রেসফুল টাইম, কোনো কারণে অপমানিত হতে পারেন, কোনো কারণে আপনার মধ্যে একটু দ্বন্দ্ব দ্বিধা এগুলো বাড়তে পারে এবং একটু ইকোনমিক কনস্ট্রেন্টসেরও কিন্তু টাইম আছে। 3 এবং 4 তারিখ এই সময়টা স্পিরিচুয়াল ট্রাভেলিংয়ের টাইম অ্যাকচুয়ালি। কোনো জায়গায় ঘুরতে যান এবং সেখান থেকে আস্বাদ নিন, পিতার সাথে সম্পর্ক বেটার করার জন্য ভালো সময় আছে এটা। 5 এবং 6 তারিখ এটা কাজের জায়গায় অত্যন্ত বেটার টাইম আছে, নতুন কোনো জব অপরচুনিটি আসতে পারে বা কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন আপনার বসের থেকে, সেক্ষেত্রে ভালো সময় আছে। 7 এবং 8 তারিখ এই জায়গাটা লং টার্মে ইনভেস্ট করতে পারেন। কন্যা লগ্নের ক্ষেত্রে একটা বলি, যারা বন্ড বা ডিভেঞ্চার এই জাতীয় ইনভেস্ট করেন বা যারা মার্কেটে মানে ইনভেস্ট করেন বিভিন্ন রকম, তারা কিন্তু করতে পারেন বা চেষ্টা করবেন লং টার্মে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে লং টার্ম ইনভেস্ট করবেন। লং টার্ম মানে অ্যাটলিস্ট 1 বছরের ওপরে আপনাকে কিন্তু ভালো ডিভিডেন্ড দেবে। তাহলে 9 থেকে 10 তারিখ এই সময়টা কিন্তু আপনার এক্সপেন্ডিচার হাই হয়ে যাওয়ার টাইম এবং এই সময় আপনার ফিজিক্যাল জায়গাও বেটার যাবে না। যারা পেটের প্রবলেমে ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময় দ্বাদশে রবি থাকবে, রবি আসার মুহূর্তে মানে অবস্থান করবে, একটু সাবধানে করবেন যাতে পেট আপনার কিন্তু বেটার থাকে, হজম শক্তি ভালো থাকে। 11 থেকে 12 তারিখ এই সময়টা আপনার সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, আত্মোপলব্ধি করুন এবং চেষ্টা করুন নিজের সমস্ত কিছু একটু কাটেল করার, বিশেষত এক্সপেন্ডিচারের জায়গাটা একটু কাটেল করুন পরবর্তী অন্তত 3.5-4 মাস মতো। 13 থেকে 15 তারিখ এই সময়টা কিন্তু একটু ফিনান্সিয়াল ফ্লো হবে এবং পরিবারের সাথে একাত্ম হয়ে সময়টা কাটাতে পারবেন এবং অনেক বেটার টাইম এনজয় করতে পারবেন। এই সময়টাই মাসের মধ্যে সব থেকে ভালো টাইম এবং পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। 16 এবং 17 তারিখ এই সময়টা ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার করুন এবং নেইবারের সাথেও সম্পর্ক বেটার করুন এই সময়টা। 18 থেকে 20 তারিখ এই সময়টা আপনি হ্যাপিলি বাড়িতে লিভ করতে পারবেন এবং শান্তিতে থাকুন। পারলে যোগা প্রাণায়াম এই জাতীয় কিছু শিখুন, স্পিরিচুয়াল জায়গার দিকে যান, নিজের ভোগটা কমিয়ে দিন যতটা সম্ভব, তাহলেই দেখবেন বেটার থাকবেন। নেসেসিটিটা কমিয়ে দিন, যেগুলো আমাদের অপ্রয়োজনীয় নেসেসিটি, তাহলেই বেটার থাকতে পারবেন অনেক বেশি। 20 থেকে 23 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার প্রেম প্রণয়ের জন্য খুব বেটার টাইম। কারোর সাথে যদি সম্পর্কে লিপ্ত আছেন তার সাথে সম্পর্ক বেটার হবে, সন্তানদের সাথে সম্পর্ক বেটার হবে এবং অ্যাজ এ হোল আপনার কোনো ভেহিকেলের যোগ আছে, এই সময় আপনি কিনতে পারেন। বা আমি চেষ্টা করব প্রয়োজন না থাকলে ভেহিকেল কিনবেন না, এটা কিন্তু সবসময় বলা। প্রথমত তো তেলের পরিমাণ কমে আসছে, সুতরাং অপ্রয়োজনীয় নষ্ট না করাই ভালো। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে যে ভেহিকেল মেনটেন করা একটা ঝামেলার জিনিস, প্রয়োজন থাকলে কিনুন। সন্তানদের উচ্চশিক্ষার জন্য খুব বেটার টাইম আছে এই সময়টা। 24 থেকে 26 তারিখ এই সময়টা কিন্তু একটু নেগেটিভ টাইম আছে, কোনো কারণে খুব ডিপ্রেশনে চলে যেতে পারেন, কোনো কারণে অপমানিত হতে পারেন, কোরেল হতে পারে, কারোর সাথে ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব বিবাদ হতে পারে, শরীর বেটার হতে পারে, নাক দিয়ে কোনো কারণে ব্লিড আসতে পারে, শরীর একটু কষে যেতে পারে কোনো কারণে। এই সময়তে চেষ্টা করবেন একটু শরীরে জলের ভারসাম্য ঠিকঠাক রাখা এবং শান্ত থাকা। 27 থেকে 30 তারিখ পর্যন্ত এই সময় স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু খুব বেটার থাকবে এবং যারা বিজনেস করছেন তারা কোনো নতুন প্ল্যান পেতে পারেন, বাট চেষ্টা করবেন এক্সিস্টিং ব্যবসার মধ্যেই থাকার, ব্যবসাটা যাতে কোনোভাবে অতিরিক্ত মানে একান্ত কারোর ছকে সেরকমভাবে বলা আছে, কেউ বলেছেন, সেরকম পরিস্থিতি না থাকলে চেষ্টা করবেন এই সময় মানিটারি ইনভেস্টমেন্ট না করা, যেটা আছে সেটাকেই একটু বেটার করুন, বেশি যাতে পয়সা বিনিয়োগ না করতে হয়। 31-1-2 এই 3টে দিন একটু স্ট্রেস আছে, বিশেষত শারীরিকভাবে। ফিমেলদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে প্রবলেম আসতে পারে, পায়ের দিকে বিশেষত আপার পোর্শন অফ বোথ দি লেগস, সেখানে কিন্তু সমস্যা আসতে পারে, হাড়ের, রিউমেটয়েড এই জাতীয় প্রবলেম। যারা হার্নিয়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু এ সময় প্রবলেমে আসতে পারে।
বা গল ব্লাডারের সমস্যা আসতে পারে, অর্থাৎ শরীরে কোনো কারণে অ্যাবডোমিনাল পোর্শনে কিন্তু একটুখানি ডিসঅর্ডারের যোগ এ সময়ে আছে। কিডনিতে, বিশেষত লেফট কিডনিতে প্রবলেম আসতে পারে। অ্যাজ এ হোল সময়টা খারাপ নয়, কিন্তু চলাফেরা করবেন সাবধানে। সন্তানদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে স্লো হয়ে যাবে। যতটা সম্ভব চেষ্টা করবেন সন্তানদের দিকে নজর দেওয়া এবং তাদের বিকাশের জায়গাটা অতিরিক্ত প্রেশারাইজ করবেন না। কিন্তু এই টাইমটা অ্যাজ এ হোল স্লো টাইম আছে, সুতরাং সেটাকে সাথে নিয়েই চলুন, বাট ভিজিলেন্সটা রাখবেন যাতে পরিস্থিতি আপনার হাতের বাইরে না চলে যায় এবং সেটা যাতে ঠিকঠাক থাকে। বাট উদ্বিগ্ন হয়ে যাবেন না। বারবার বলছি, 8th হাউসে 9th হাউসে আপনার মঙ্গল অবস্থান করবে দীর্ঘদিন। তার ফলে আপনার মধ্যে কিন্তু এমন কিছু মানে ধর্মচ্যুত বা ধর্ম বহির্ভূত এমন কিছু কাজ আপনাকে করিয়ে দেবে যেটা কিন্তু আপনি নর্মালি হয়তো করেন না, কারণ সেই মঙ্গলের দ্বাদশে কিন্তু রাহু অবস্থান করবে। এই পরিস্থিতিটা বেটার নয়। একটু চলাফেরা করবেন ও সাবধানে। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন বা নিজস্ব গাড়ি ঘোড়া ইউজ করেন, যাই করুন, বা সিঁড়ি দিয়ে নামছেন বা স্নান করার সময় পিছির যেগুলো জায়গা আছে যেখানে স্লিপারি আছে, বা রান্নাঘরে কাজ করছেন, এখানে খুব সাবধানে করবেন, চলাফেরা করবেন। যতটা সম্ভব নিজেকে শান্ত রাখুন। অ্যাজ এ হোল টাইম বেটার আছে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি পরের পার্টটা শুট করে দেওয়ার।